ওকে, তাহলে আমরা আজকে আমাদের ক্লাস শুরু করি। হ্যাঁ, আচ্ছা, তো আপনাদের প্রথম যেটা ছিল সবারই অ্যাকাউন্ট ওপেন করার, অনেকে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন নাই, তাই তো? আচ্ছা, গ্রুপে এমন কেউ আছেন যিনি অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, সুন্দর করে অ্যাকাউন্ট ওপেন হয়? আপনি পারতেছেন, তাই তো? আপনি স্টেপগুলো সব বুঝছেন। আপনি আজকে যেটা করবেন, যারা অ্যাকাউন্ট ওপেন করতে পারে নাই, ঠিক আছে, তাদেরকে হেল্প করবেন আপনি গ্রুপে, ঠিক আছে? আমি যেটা প্রবলেম হচ্ছে কি, আমি মানে আপনাদের বিষয়গুলো নিয়ে যে একটু সময় দিব, আমার আমার এই উইকে একটু ব্যস্ততা আছে, যার কারণে আমি সময়টা কম দিতে পারছি। তো যাদের যাদের অ্যাকাউন্ট ওপেন হয় নাই, এবং ওই যে যাদের একটা আসে না, আপনার জাভা স্ক্রিপ্ট লাগবে, এরকম একটা মেসেজ আসে না, এই মেসেজটা এমনিতেই দেখায়। এই আপনার ওই যেটা করতে হবে, ব্রাউজার চেঞ্জ করতে হবে, অথবা ব্রাউজারে কুকিজ ডিলিট করতে হবে, তা না হলে এটা দেখাবেই। মানে সে আপনার পিসিটাকে মানে একটা কি বলে এটাকে, মানে একটা হ্যাকিং টুল হিসেবে ধরে নিচ্ছে, যার কারণে এরকম দেখাচ্ছে। আমি আজকে একটা গাইডলাইন দিব আপনাদেরকে গ্রুপে, সবাই একটু খেয়াল করবেন। যারা করতে পারেন না তারা এই গাইডলাইন ফলো করে করবেন, আর আপনি হচ্ছে ওনাদেরকে একটু হেল্প করবেন। ওকে, তাহলে অ্যাকাউন্ট ওপেন হবে। এবং সেকেন্ড যে ভিডিওটা দিচ্ছি আজকে 11টা, 11:30টার দিকে একটা ভিডিও দিচ্ছি আমি। হ্যাঁ, ওটা অন্য একটা ক্লাসের ভিডিও, সম্ভবত আপনাদের এই ক্লাসেরই, যে ওনাদের ভিডিও হইতে পারে সম্ভবত। হ্যাঁ, এটা হচ্ছে কোম্পানির সেটিংস যেটা ছিল না, মনে আছে? গিয়ার আইকন থেকে সেটিংস, ওই সেটিংসের ভিডিওটা দেওয়া আছে, যেটা আমি আজকে সকালবেলা এই সেটিংসটাই দেখানোর জন্য ক্লাসে নিতে চাইছিলাম। তো যেহেতু এটা দেওয়া আছে, আপনারা যদি কেউ মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন, 2 ঘন্টা একটা ভিডিও, কষ্ট করে একটু দেখেন, ঠিক আছে? একদিন সময় দেন, আপনি ক্লাস করতে আসলে সময় দিতে হতো না, 2 ঘন্টা বসে থাকতেন তো। এটাই বাসায় দেখেন, তাহলে যাদের অ্যাকাউন্ট হয়ে গেছে তারা ওইভাবে সেটিংসটা করে নিতে পারবেন। এটা কিছুই না, খালি স্টেপ দেখানো আছে। এখান থেকে ওখানে যাবেন, এটা অন করবেন, এটা অফ করবেন। কেন অন করবেন, কেন অফ করবেন, ক্লাসেই বলা আছে, ঠিক আছে? তাহলে কি হবে, আপনাদের অ্যাকাউন্ট সেটিংসটা হয়ে যাবে। ওই যে অনেকে আসে না, ইনভেন্টরি কেন আসে না বলতেছেন না গ্রুপে? ইনভেন্টরির স্টক একই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু স্টক আসে না বা ইনভেন্টরি আসে না, ট্যাক্স ভ্যাট আসে না। না না, আপনার যদি ভ্যাট আসে তাহলে এনাফ। আমি আপনাদের ট্যাক্স ভ্যাটের ব্যাপারে একটা জিনিস বলে দিই। আমি ধরেন এখানে দেখাচ্ছি, আমার ভার্সনে দেখাচ্ছে ট্যাক্স, আপনার ভার্সনে ট্যাক্স নাই, ভ্যাট আছে, সেম জিনিস। বাংলাদেশের ট্যাক্স আর ভ্যাট আলাদা, বাংলাদেশের ট্যাক্স আর ভ্যাট আলাদা, বিদেশে কিন্তু সব সেম। তো আপনার কারো যদি ট্যাক্স না এসে ওখানে ভ্যাট লেখা থাকে, অথবা জিএসটি লেখা থাকে, জিএসটিও থাকতে পারে, ঠিক আছে? এই ধরনের ট্যাক্স ভ্যাট রিলেটেড, গভর্নমেন্টকে দিতে হবে এরকম রিলেটেড যেটা থাকবে সেটাই এনাফ, একটাই থাকবে। দুইটা জিনিস থাকবে না কারো, ট্যাক্স এবং ভ্যাট একসাথে থাকবে না কুইক বুকে। কুইক বুকে হয় ট্যাক্স থাকবে, না হলে ভ্যাট থাকবে। ওকে আপু, জায়গা নাই কোনায়? ওখানেও নাই? আচ্ছা, এই যে এখানে একটা জায়গা আছে, এখানে এখানে সিট আছে, এখানে বসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ইনভেন্টরি অনেকের আসতেছে না, তাই তো? বা স্টক অনেকের দেখাচ্ছে না, নন ইনভেন্টরি দেখায়, তাই তো? রাইট, তিনটা আসতেছে। এই তিনটা আসার কারণ হচ্ছে আপনি কোন প্যাকেজটা অ্যাক্টিভ করছেন এটা বলেন। যাদের আসতেছে না, অ্যাসেনশিয়াল করছেন না, অ্যাসেনশিয়ালে স্টক আসবে না, আপনাকে আপগ্রেড করে যেতে হবে প্লাসে, ঠিক আছে? আচ্ছা, আপনার অ্যাকাউন্টে কি স্টক ইনভেন্টরি আসে না, তাই তো? আপনার ইয়েটা বলেন। এটা আমি কেটে দিই। এটা তো যেতে যায় না। একটু ওয়েট করেন, আমি দেখাই দিচ্ছি। আপনার আপনার কি ইয়ে লগ ইন করা যায়? নাম্বার আছে?
মেইলে কোড আসে, ওকে। আপনার ইমেল বলেন। SALMAN 60773 @gmail. মোটরসাইকেল, আপনি আসেন, পাসওয়ার্ড দিয়ে যান, সমস্যা নাই। আচ্ছা বলেন। SALMAN .hash না? ও আচ্ছা, ভাই আপনার এটা ভুল দেখাচ্ছে, আপনি দিয়ে দেন তো, এসেন। চার্টার অ্যাকাউন্টে রিপোর্ট রান করা যায়, হ্যাঁ। 408732। আচ্ছা, আপনার অ্যাকাউন্ট ওপেন করা নিয়ে কোনো ঝামেলা নাই তো? পারেন তো সব কিছু? আচ্ছা ভাই, আপনার নামটা যেন কি? শাহিদুজ্জামান, শাহিন ভাই, আর হচ্ছে সালমান ভাই। আর কারো অ্যাকাউন্ট ওপেন ক্লিয়ার মতো হয়েছে, সবাই বোঝেন, এরকম কেউ আছেন? আপনি, আপনার নাম? ওয়াহিদ ভাই। তাহলে শাহিন ভাই, ওয়াহিদ ভাই আর হলো সালমান ভাই, আপনারা তিনজন হচ্ছেন অ্যাকাউন্ট ওপেনিংয়ের মডারেটর আজকে থেকে, ঠিক আছে? যার যেখানে প্রবলেম বলতেছে তো অ্যাকাউন্ট ওপেন করতে পারছি না, আপনারা তিনজন ওখানে রিপ্লাই দিবেন যে আপনার এই সমস্যা, আপনি এখানে সমাধান করেন। আপনাদের বুঝতে কোনো সমস্যা নেই তো? সমস্যা নেই তো? ওকে। মানে হচ্ছে কি, আমি যদি রিপ্লাই দিতে যাই, দেখা যায় আমি অনেক লেট করে ফেলতেছি। আপনি একটা কাজে বসছেন, আমি রিপ্লাই দিয়ে লেট করতেছি। আপনাদের তিনজনের কাজ হচ্ছে আপনারা রিপ্লাই দিবেন সবগুলোকে, হ্যাঁ? আচ্ছা, আপনার যেন কি প্রবলেম ছিল? ওই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে গিয়ে আপনি যদি অ্যাড করতে চান, তাহলে ইনভেন্টরি আসে না, তাই তো? এই যে দেখেন, সবাই কি এটা বুঝতে পারতেছেন? এই পর্যায়ে যদি আমি আসি নাই, আমি জাস্ট দেখাচ্ছি। এই যে দেখেন, নন স্টক সার্ভিস বান্ডেল, এখানে একটা ইনভেন্টরি থাকার কথা, ইনভেন্টরি বা স্টক থাকার কথা। এই স্টক না থাকলে আপনি কিন্তু প্রোডাক্ট অ্যাড করতে পারবেন না। ওকে, প্রোডাক্টটা অ্যাড করবেন কোথায়? এইটার জন্য আপনাকে যেটা করতে হবে, হ্যাঁ না, আসেন নাই সেটাই বলতেছি। ওনারা অলরেডি এটা নিয়ে কোশ্চেন করতেছে, আমি জাস্ট একটু দেখাচ্ছি যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে আপনি যে প্রোডাক্ট অ্যাড করবেন, আপনার প্রথম ভিডিওটা দেখছিলেন না যে এক প্রোডাক্ট অ্যাড না করলে আপনার বিক্রি করবেন কি করে, বা প্রোডাক্ট অ্যাড না করলে আপনি ওটা কিনবেন কি করে, কেনার পর প্রোডাক্ট অ্যাড করতে হবে। প্রথম ভিডিওটা অরিজিনাল একটা ভিডিও দিছিলাম, মনে আছে? তো এই ভিডিওতে যেটা আমি দেখাইছি যে প্রোডাক্ট অ্যাড করতে হয়, প্রোডাক্ট অ্যাড করতে হলে আপনার এই নিউতে গেলে এখানে দেখেন একটা স্টক বা ইনভেন্টরি থাকতে হয়। ইনভেন্টরিতে না গেলে আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন না। ওকে, এটা না আসার কারণ হচ্ছে আপনার প্যাকেজ, আপনি কোন প্যাকেজে আছেন। হ্যাঁ, আপনার তো প্লাস নেওয়া আছে, এই জন্য আসে। আপনার প্যাকেজ নিতে হবে প্লাস। যারা অ্যাসেনশিয়ালে আছেন, হ্যাঁ, তাদের প্যাকেজটা আপগ্রেড করে প্লাসে যেতে হবে। ওই যে আমরা যখন অ্যাকাউন্ট ওপেন করছি, বিভিন্ন রকম ফিচার দেখছি না, যে কোন প্যাকেজ নিলে কি কি ফিচার আসবে। তো আপনি যে প্যাকেজে আছেন ওই প্যাকেজে ইনভেন্টরি ফিচারটা নাই, যার কারণে এটা আসতেছে না। বুঝতে পারতেছেন কি সবাই?
আচ্ছা, এটা আমি দেখাই দেবো আপনাদেরকে। আচ্ছা, আপনাদের প্রথম আমি স্টেপগুলো একটু বলি, হ্যাঁ, সবাই একটু শোনেন মনোযোগ দিয়ে। ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আইডি পাসওয়ার্ড দিয়ে। এটা সবাই করেছেন, অনেকেই পারেননি, যারা পারেননি তারা আজকে গ্রুপে লিখবেন, আমাদের এই 3 ভাই আপনাদেরকে হেল্প করবে। ওকে, সেকেন্ড স্টেপ হচ্ছে অ্যাকাউন্টটাকে মানে আপনার কোম্পানিটাকে সেটিংস করা। আপনি ওই যে সেটিংসের মধ্যে এটাও পড়ে যে আপনি স্টক কেন পাচ্ছেন না, কেন পাচ্ছেন। আপনার যখন আপনি কোনো একটা কিছু কাজ করতে যাচ্ছেন, আপনার ভ্যাট শো করে না, হ্যাঁ, এগুলো সেটিংস না করলে আসবে না। ওকে, আমি যে ভিডিওটা আজকে দিছি কেউ মনোযোগ দিয়ে দেখতে পারেন নাই, কারণ আমি নিজেই টাইম মতো দিতে পারি নাই। ওকে, আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি, গ্রুপে সবাই একটু স্ক্রল করে উপরে যাবেন, এই ভিডিওটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। 2 ঘন্টা একটা ভিডিও, আস্তে ধীরে দেখবেন, তাহলে আপনি স্টেপ বাই স্টেপ অ্যাকাউন্ট কীভাবে সেটিংস করতে পারবেন, কোম্পানি কীভাবে সেটিংস করতে পারবেন, এই জিনিসটা আপনি ক্লিয়ার হবেন। আমি কি করতাম, আমি যখন এটা ক্লাস করি তখন আমি ক্লাসের ভিডিও দেখতাম, 5 মিনিট পজ দিয়ে আমি 5 মিনিট কাজ করতাম যে হ্যাঁ কী বললো, আমি কাজটা করে ফেলি। আবার 5 মিনিট দেখতাম, আবার 5 মিনিট একটু কাজ করতাম। এইভাবে যখন আপনি করবেন তখন আপনার কোনো স্টেপ মিস হবে না। আপনি যদি 2 ঘন্টার ভিডিও দেখে একবারে কাজ করতে চান, আপনার শেষের 10 মিনিট মনে থাকবে, প্রথম 50 মিনিট ভুলে যাবেন। ওকে, তো যার কারণে আর একটা জিনিস আপনাদেরকে বলছিলাম যে আপনি ক্লাসের লিঙ্কগুলো একটা ওয়ার্ড ফাইলে হোক বা একটা নোটপ্যাডে হোক সেভ করে রাখবেন, এবং তার উপরে টাইটেল দিয়ে রাখবেন এটা কোন ক্লাসের ভিডিও, এটা কী উদ্দেশ্যে দেওয়া হয়েছে। আমি আজকে একটা কুকিজ ডিলিট করার ভিডিও দিছি, পাইছেন সবাই গ্রুপে। যাদের অ্যাকাউন্ট ওপেন হচ্ছে না, ঝামেলা হচ্ছে, তারা আগে তাদের ব্রাউজারের এবং পিসির কুকিজ ডিলিট করবেন, অথবা যে ব্রাউজারটা আপনি কখনোই ব্যবহার করেননি, যেমন আনকমন ব্রাউজার হচ্ছে একটা অপেরা আছে, ম্যাকবুকের ক্ষেত্রে সাফারি আছে, এরকম অনেক ব্রাউজার আছে না, ইউসি ব্রাউজার আছে। এই ধরনের নতুন একটা ব্রাউজার ইউজ করবেন, যে ব্রাউজারটাতে আপনার এই কুইকবুক রিলেটেড কোনো কাজ আগে হয় নাই, ফ্রেশ ব্রাউজার, কুকিজে কুইকবুক রিলেটেড কিছু নাই। ওকে, তো এই ব্রাউজারগুলো ইউজ করলে, অথবা আপনি যদি আমার ওই যে ভিডিওটা দিচ্ছে ওটা আমার নিজের করা না, ইউটিউব থেকে নিয়ে দেওয়া, ওই অনুযায়ী যদি আপনি পিসিটা মানে আপনি যদি এটা কি বলে কুকিজ ডিলিট করেন, অনেকে আছে কুকিজ ডিলিট করেই কাজে চলে যান। আমি কিন্তু বারবার বলতেছি আপনার কুকিজ ডিলিট করার পর পিসিটা একবার রিস্টার্ট দেন। ওকে, রিস্টার্ট না দিলে ক্যাশ মেমোরিতে অনেক কিছু থেকে যায়। রিস্টার্ট দেন, দেওয়ার পর অ্যাকাউন্ট ওপেন করেন, সবার অ্যাকাউন্ট হয়ে যাবে। আর শাহিন ভাই, ওয়াহিদ ভাই আর হচ্ছে সালমান ভাই, এই 3 জন আপনাদেরকে আজকে থেকে কুকিজ আগামী 1 সপ্তাহের মতো তো করতে হবে, তাই না? এই 1 সপ্তাহ আপনাদেরকে ওনারা হেল্প করবে। অ্যাকাউন্ট হচ্ছে না, ওনাদেরকে ট্যাগ করে লিখবেন যে ভাই আমার অ্যাকাউন্ট হচ্ছে না, ওনারা রিপ্লাই দিবে। কারণ ওনারা এই ওনারা 3 জনই ফাংশনটা জানেন আর কি, হ্যাঁ, যে আপনি আপনার যে মোবাইল নাম্বারটা, ইউকের যে ফোন নাম্বারটা, এটার যে লিঙ্কটা, এই লিঙ্কটাই কিন্তু আপনার ফোন নাম্বার। আপনি যে নাম্বার রেখে দেন, নাম্বার রেখে দিলে কিন্তু ওই নাম্বার আর খুঁজে পাবেন না, আপনাকে লিঙ্কটা রাখতে হবে, গত ক্লাসে বলছিলাম। ওকে, এটা গেল হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করলেন, কোম্পানি সেট আপ দিলেন। এরপরের যে লাস্ট আজকে যে ভিডিওটা দিচ্ছি, এই ভিডিওটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, এটা আপনাদেরই ক্লাসের ভিডিও, আপনারা ওই ক্লাসে ছিলেন না। হ্যাঁ, এই ভিডিওতে দেখবেন যে কোম্পানিটা কীভাবে সেটিংস করা হয়েছে। এই সেটিংসের উপরে অনেক কিছু ডিপেন্ড করবে। আপনি বিভিন্ন ফাংশন বিভিন্ন জায়গায় যে পাবেন না, ডানে পাবেন বামে পাবেন, এগুলো ডিপেন্ড করবে এই সেটিংসটার উপরে। যেহেতু আপনারা অনেক পিছিয়ে গেছেন, আপনাদের এটা 4 নাম্বার ক্লাস চলে, হ্যাঁ, তো আপনাদেরকে একটু কষ্ট করতে হবে আর কি। মানে আপনাদের ওই ভিডিওটা দেখে, অ্যাকাউন্ট খোলার পরে ভিডিওটা দেখে আপনাদেরকে সেটিংসটা ওইভাবে করে নিতে হবে। ওকে, তাহলে তো ওই গত ক্লাস থেকে আবার শুরু হয়ে গেল আপনাদেরকে। আচ্ছা ঠিক আছে, আমি সেটিংসটা আবার দেখাবো। আজকে যে ক্লাসটা আমি মিস করছি, এই ক্লাসটা আবার কবে করতে পারবেন সবাই? আজকে রাতে করতে পারবেন? কালকে রাতে করতে পারবেন? ঠিক আছে, কালকে রাতে তাহলে আমি আমার 9টা পর্যন্ত ক্লাসই আছে এখানে। 9টার পরে বাসা যাবো, 10টার দিকে সময় দিতে পারেন, আমি কালকে পুরো সেটিংসটা দেখা দিব। আপনার ভিডিওটা দেখেন, অসুবিধা নাই, আমি আবার দেখা দিব এটা। ওকে, আচ্ছা, সেটিংসটা আপনারা দেখার পর যে যে করতে পারেন, অনেকেই পারবেন না, বাট যারা করতে পারবেন আজকে ভিডিও দেখে করে ফেলেন। সেটিংস হয়ে গেল, এরপরে আমরা যাব হচ্ছে হ্যাঁ হ্যাঁ ট্যাক্স। আপনাদেরকে আমি ট্যাক্স করেছিলাম, রাইট, এটা দেখায়নি সরাসরি, তাই তো? বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি চার্ট অফ অ্যাকাউন্ট আর হচ্ছে ট্যাক্সটা একটু দেখাই দিই। আপনাদের একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমি স্টেপগুলো একটু বোঝার চেষ্টা করেন। আমি প্রথম ভিডিওটা দিছিলাম কিন্তু এই কারণে, আরিজ ইন্টারন্যাশনাল ভিডিওটা দিছিলাম এই কারণে যে আমি কোন কোন স্টেপে যাচ্ছি।
ফার্স্টে আপনার অ্যাকাউন্ট ওপেন করাইছি, কোম্পানি ওপেন মানে সেট আপ করাইছি, তারপরে আজকের যে ভিডিওটা দিছি বা আজকে যে ক্লাসটা করার কথা ছিল ওটা অন্য অনেক কারণে হয় নাই, সেটা হচ্ছে আপনাদের কোম্পানির সেটিংস। এইটা আপনারা ভিডিও দেখে করবেন। আমি আগামীকাল রাত্রেবেলা 10টায় হলেও আপনাদেরকে আবার এই সেটিংসটা আমি দেখাবো। হ্যাঁ, আজকে যেটা দিছি এটাতে চার্ট অফ অ্যাকাউন্ট পর্যন্তই আছে। এখন যেহেতু আমি সরাসরি দেখাইনি, আপনাদেরকেও দেখাইনি, এটা আমি দেখাই দিব। আচ্ছা, এইটা করার পর আমরা কি করব, আমরা কোনো কিছু এখানে দেখেন কুইকবুকে জিনিস কয়টা, কুইকবুকে জিনিস হচ্ছে 3টা। একটা হলো আমি কারো কাছ থেকে কিছু কিনবো আমার কাছে, সাপ্লায়ারের কাছ থেকে, এবং আমার কাছ থেকে বিক্রি করব, 3টা পার্টি। ওকে, এখন আমি যে কোনো প্রোডাক্ট কিনবো, এই প্রোডাক্ট কিনতে গেলে আমার কি লাগবে বলেন? প্রোডাক্ট যদি আমি কিনি তাহলে কি লাগবে? প্রথমে লাগবে আমার সাপ্লায়ার, যার কাছ থেকে আমি কিনবো। সেই সাপ্লায়ারকে আমরা এখানে অ্যাড করছি। সাপ্লায়ার কি আছে আমার এই কুইকবুকে? আপনারা যে অ্যাকাউন্ট ওপেন করছেন সেখানে কি সাপ্লায়ার আছে? নাই। তার মানে আমার এখানে সাপ্লায়ার ঢুকায় নিতে হবে। তারপর সাপ্লায়ার কাছ থেকে আমি কী কিনবো? প্রোডাক্ট কিনবো। সেই প্রোডাক্টটি কি আমার এখানে আছে? তাহলে আমার ইনভেন্টরিতে প্রোডাক্ট লাগবে। সাপ্লায়ার কাছে যে প্রোডাক্ট কিনতেছি সেই প্রোডাক্টটা আমার এখানে লাগবে। তাহলে আমার জিনিস লাগবে কয়টা? প্রথমে সাপ্লায়ার, প্রোডাক্ট। আর আমি কার কাছে বিক্রি করব সেই ব্যক্তিরা আমার লাগবে। আমার সেই ব্যক্তিরা কে? কাস্টমার। তাহলে আমার 3 ধরনের ইনফরমেশন আগে এখানে আপলোড করে নিতে হবে, তা না হলে আমি এটা করতে পারবো না। আচ্ছা, এই 3 ধরনের ইনফরমেশন আপলোড করার পরে আপনাকে ট্রানজ্যাকশনে যেতে হবে, তাই না? আমার যখন সাপ্লায়ার আছে, প্রোডাক্ট আছে, কাস্টমার আছে, তখন আমি কি করব? আমি ট্রানজ্যাকশনে যাব। ট্রানজ্যাকশন মানে কি? আমি সাপ্লায়ারের কাছে প্রোডাক্ট কিনে কাস্টমারের কাছে প্রোডাক্ট বিক্রি করব। এই যে কাজটা আমি করব, এই কাজটা করতে গেলে আপনাকে আরও 2টা জিনিস এখানে অ্যাড করতে হবে। একটা হলো চার্ট অফ অ্যাকাউন্ট। সবাই কি চার্ট অফ অ্যাকাউন্ট চিনেন? লেজার চিনেন? লেজার বুক আমরা যে অ্যাড করি। আচ্ছা, আমরা নর্মালি এটা একটা ধারণা দেই, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো প্রতিষ্ঠানে, হ্যাঁ, কোনো হিসাবের খাতা থাকে না, আমাদের হিসাবের খাত থাকে না, খাত কোন খাতে কোনটা আমি ব্যয় করছি সেই খাতে আমরা লিখি না যে অফিস স্টেশনারি পারপাস এটা এত টাকা। তারপর আমার যদি বলি যে আমার জেনারেল অফিস অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ বাবদ এত টাকা, এইরকম অনেক খাত থাকে না? এই খাতগুলোকে বলে হচ্ছে ব্যবসার লেজার। ঠিক আছে, আপনি লেজার মেনটেন করতেছেন। এই লেজারটার ডিজিটাল ভার্সনের নাম হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট। আমরা নর্মালি চার্ট অফ অ্যাকাউন্ট বলি এটাকে। হ্যাঁ, চার্ট অফ অ্যাকাউন্ট কি? আপনি কোন খাতে ব্যয় করতেছেন, হিসাবের খাত আর কি। হ্যাঁ, একটা ব্যাংক অ্যাকাউন্ট, এটা হচ্ছে একটা চার্ট অফ অ্যাকাউন্ট। একটা ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট, এটা হচ্ছে একটা চার্ট অফ অ্যাকাউন্ট। অফিসের খরচ, এক্সপেন্স, এটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট। ধরেন আমি একটা এক্সপেন্স করছি, খরচ করছি কি? আমি সাপ্লায়ারকে বিল দিচ্ছি। তাহলে ওই সাপ্লায়ারকে যে বিল দিচ্ছে এটা আমার এক্সপেন্স না? এই এক্সপেন্সটা আমি কীভাবে করছি? ব্যাংক থেকে করছি। মানে আপনাকে অ্যাকাউন্টিংয়ে, মানে সেটা কুইকবুকে করেন না যেটাতেই করেন, চার্ট অফ অ্যাকাউন্ট আপনার প্রতি মুহূর্তেই লাগবে। আপনি যখনই বলবেন যে আমি ব্যাংক থেকে টাকা দিব, সে ব্যাংকটা কই? আপনার কুইকবুকে থাকতে হবে না সেই ব্যাংকটা? সেই ব্যাংকটা যখন আপনি অ্যাড করবেন সেটা হয়ে গেল একটা চার্ট অফ অ্যাকাউন্ট। আপনি খরচ করছেন, এক্সপেন্স করছেন, কি পারপাস? ব্যাংক থেকে তো আপনি টাকা নিলেন, আপনার টাকাই ব্যাংক থেকে নিলেন, নিয়ে কি পারপাস খরচ করছেন? ওই এক্সপেন্সের পারপাসটা হচ্ছে একটা চার্ট অফ অ্যাকাউন্ট। বুঝতে পারছেন? ওকে, তো আমরা কি করলাম? আমাদের সাপ্লায়ার অ্যাড করব, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করব, কাস্টমার কাছে বিক্রি করব, কাস্টমার অ্যাড করব। এই কাজটা করতে যে আমাদের আরও কয়েকটা জিনিস লাগবে। একটা হলো চার্ট অফ অ্যাকাউন্ট। কারণ আপনি যখন কাস্টমারকে সাপ্লায়ারের কাছ থেকে কিনবেন তখন আপনাকে তাকে টাকা দিতে হবে না? তো টাকা দিয়ে দেবেন কিসে থেকে? ব্যাংক থেকে হোক বা ক্যাশ থেকে হোক। সে ব্যাংক আর ক্যাশ কি, দুটাই কিন্তু দুটা চার্ট অফ অ্যাকাউন্ট। বুঝতে পারছেন? তো সেটা না থাকলে আপনি পেমেন্ট করবেন কি করে? না, লেনদেন 2টা পক্ষ না। চার্ট অফ অ্যাকাউন্ট আপনার কয়েক লক্ষ হতে পারে। চার্ট অফ অ্যাকাউন্ট আপনার ব্যবসার প্রয়োজনে যে যে খাতে যতগুলা খাত ততগুলা চার্ট অফ অ্যাকাউন্ট হবে। ঠিক আছে, এটা এক্স্যাক্টলি ওইটাই। ঠিক আছে, প্রতিটা আইটেম আপনি কোন পারপাসে টাকা নিচ্ছেন বা দিচ্ছেন সেটাই হচ্ছে একটা চার্ট অফ অ্যাকাউন্ট। আমরা এখানে অ্যাড করব। ঠিক আছে, এরপরে দেখেন আপনি যখন এটা তো কুইকবুকস তো বাইরে ব্যবহার হয়। হ্যাঁ, তো আমাদের এখানে ধরেন আমরা ভ্যাট ট্যাক্স দেই বা দেই না, আমরা অ্যাড করি বা করি না, আমাদের এখানে ওরকম প্রবলেম নাই। বাট বিদেশে যখন আপনি প্রতিটা ট্রানজ্যাকশানে আপনাকে ভ্যাট বা ট্যাক্স দিতে হবে, প্রতিটা ট্রানজ্যাকশানে। ওকে, তো আপনি যদি এখানে ট্যাক্স অ্যাড না করেন, ট্যাক্স সিলেক্ট না করেন কত পার্সেন্ট ট্যাক্স দিচ্ছেন, তাহলে আপনি ট্রানজ্যাকশনই করতে পারবেন না, কুইকবুকে পারবেন না। ওকে, তার মানে আপনার যখন আমি একটা প্রোডাক্ট কিনতে যাব, বিক্রি করতে যাব, তখন আমার চার্ট অফ অ্যাকাউন্ট লাগবে। আর কি লাগবে?
ভ্যাট বা ট্যাক্স লাগবে। ভ্যাট, ট্যাক্স, জিএসটি এগুলো সব সেম জিনিস, যারটাতে যেটাই দেখাক, হ্যাঁ এগুলো একই জিনিস। ভাই আপনি তো ট্যাক্স দিয়ে দেখাচ্ছেন, আমারটা তো ভ্যাট দেখা, আমি কি করব? কিছুই করবেন না, ওটাই আপনি ট্যাক্স মনে করে করবেন। ভ্যাট, ট্যাক্স, জিএসটি যা আছে ট্যাক্স রিলেটেড গভর্নমেন্টকে দিতে হবে, এরকম যা আছে সবই সেম বাইরে। বাংলাদেশে ভ্যাট ট্যাক্সের অনেক রকম তফাৎ আছে, ডেফিনেশন আছে, কিন্তু আমরা তো আসলে বাংলাদেশের কাজ করতেছি না। ওকে, এই পর্যন্ত কি বুঝতে পারছেন সবাই? ওকে, স্টেপগুলো আমি আরেকবার বলে দিই। অ্যাকাউন্ট ওপেন করেছেন, কোম্পানি সেট আপ করেছেন, কোম্পানির সেটিংস এখনও দেখেন নাই, কোম্পানির সেটিংস ভিডিওটা দেখে দেখবেন। ওকে, আমরা কোম্পানির সেটিংসের পর থেকে কাজ করব, যদিও আমার ছোটোখাটো কিছু সেটিংস করে নিতে হবে, আদারওয়াইজ কাজ করা যাবে না। আপনার অ্যাকাউন্টটা আমি করে দিব না। হ্যাঁ, আচ্ছা, অ্যাড করছেন কিছু কিছু? ওকে, আচ্ছা আচ্ছা, দেখেন আপনাদের যাদের ওই কি বলে এটাকে স্টক এবং ইনভেন্টরি আসে নাই, হ্যাঁ তারা কি করবেন, তারা এই যে গিয়ার আইকনে যাবেন, এই গিয়ার আইকনে যাবেন, যে সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং প্রোফাইলের নিচে দেখেন সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং, এখানে যাবেন। আমি আপনাদেরকে প্লাস প্যাকেজটা করাই নাই, এটার কারণ হচ্ছে এটাই। আচ্ছা দেখেন, এখানে অ্যাসেনশিয়াল, অনলাইন পেরোল কোর, আর হচ্ছে কুইক বুকস, টাইম প্রিম। আচ্ছা আচ্ছা, দেখেন আমরা আছি কোনটা, অ্যাসেনশিয়ালে আছে, দেখেন কুইক বুক অ্যাসেনশিয়াল, তাই তো? এখানে দেখেন তিনটা অপশন দেখাচ্ছে। একটা অপশন হচ্ছে ডাউনগ্রেড ইওর প্ল্যান। আমি অ্যাসেনশিয়ালটা অ্যাক্টিভ করেছি এই কারণেই যে আপনি প্ল্যান ডাউনগ্রেডও করতে পারবেন, আপগ্রেডও করতে পারবেন। ঠিক আছে, আমি একবারে প্লাসটা করালে আপনি আপগ্রেড করতে পারতেন না, শুধু ডাউনগ্রেডে আসতে পারতেন। এখন দেখেন আরেকটা বলছে ক্যান্সেল ইওর ট্রায়াল, আরেকটা হচ্ছে আপগ্রেড ইওর প্ল্যান। ওকে, আপনি যদি এখান থেকে, এটা হচ্ছে এই যে দেখেন এই যে গিয়ার আইকন সেটিংসের মতো, যেটা আপনি ওখানে দেখেন গিয়ার আইকন দেখেন। আচ্ছা, আপনাদের এখানে কোনো কাজ করতে হবে না তো, এখানে কাজ করলে কিন্তু আপনারা আগাইতে পারবেন না। আপনারা এখানে দেখেন, এই ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি তো, এটা দেখেই আপনার বাসায় গিয়ে করবেন। এই গিয়ার আইকন থেকে যাবেন প্রোফাইলের নিচে দেখেন সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং। ওকে, সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিংয়ে গেলে এগুলো হচ্ছে আলাদা জিনিস। পেরোল যদি আপনি অ্যাড করেন তাহলে করবেন, এটার জন্য মান্থলি আলাদা পেমেন্ট। আর একটা হচ্ছে টাইম প্রিমিয়াম, এটাও যদি আপনি অ্যাড করেন এটার জন্য আলাদা পেমেন্ট। বাট আপনার হচ্ছে কুইক বুক অ্যাসেনশিয়াল, এইটা হচ্ছে আপনার মূল জিনিস। ওকে, এখানে যদি আপনি দেখেন, যদি আচ্ছা আমি ডাউনগ্রেডটা একটা দেখাই, ডাউনগ্রেড যদি আপনি করেন, মানে ধরেন আপনি অ্যাসেনশিয়াল আপনার লাগে না, আপনি এত ছোট ব্যবসা করেন অ্যাসেনশিয়ালও আপনার লাগছে না, তাহলে আপনি কি কোথায় যাবেন, সিম্পল স্টার্টে। যখন আপনি ডাউনগ্রেড মানে প্রেস করেছেন, তখন দেখেন আপনাকে কিন্তু আর প্লাস আইটেমটা দেখাচ্ছে না, শুধু আপনি নিচের দিকে আসতে পারবেন। ঠিক আছে, এই চুজ প্ল্যানে ক্লিক করলে আপনার প্ল্যানটা চেঞ্জ হয়ে অ্যাসেনশিয়াল থেকে সিম্পল স্টার্ট হয়ে যাবে। ওকে, এইটুকু কি বুঝতে পারছেন? ওকে, আচ্ছা যদি আমরা আপগ্রেড করি, আপগ্রেড ইওর প্ল্যান, দেখেন এখানে আপগ্রেড ইওর প্ল্যানে কি আছে, প্লাস, অ্যাডভান্স, মানে সামনে দুইটা আছে, দুইটাই দেখাচ্ছে, পেছনেরটা কিন্তু আর দেখাচ্ছে না। ওকে, আপনি প্লাসে গেলে ওই অপশনটা পাবেন, অথবা আপনি যদি একবার অ্যাডভান্সে যান, আমি সবগুলোই চাই 1 মাসের জন্য, তাহলে আপনি চুজ প্ল্যান এখানে ক্লিক করেন। দেখেন ওয়েলকাম টু কুইক বুক অ্যাডভান্স, ঠিক আছে, আপনার কিন্তু কুইক বুক অ্যাডভান্স চলে আসছে, আপনি জাস্ট গেট স্টার্টেড দিবেন। যাদের স্টক ইনভেন্টরি এটা আসে নাই, তারা এইভাবে প্ল্যানটা আপগ্রেড করবেন। এখন আমরা যে প্ল্যান আপগ্রেড করলাম, এখন যে দেখি যে স্টক বা ইনভেন্টরিটা দেখায় কিনা, তাই তো ভাই? আপনারা সবাই এইদিকে মনোযোগ দেন। হ্যাঁ, কারণ কি আমি এই যে এটা দেখাচ্ছি আপনার মনোযোগ দিবেন না, গ্রুপে আবার একই প্রশ্ন করবেন। আমি যদিও আপনাদেরকে অ্যান্সার দিব, কিন্তু ধরেন এই একটা সিম্পল জিনিস, অনেকে একজন একটা প্রশ্ন করলেন, আমি অ্যান্সার দিলাম, ওইটা আর কেউ দেখেন না, ওই একই প্রশ্ন আবার ঘুরে আরেকজন করেন, একই প্রশ্নের উত্তর আমি বারবার দিতে গেলে সমস্যা, তো আপনারা একটু মনোযোগ দেন। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা কোথায় পাবো এটা? সেলসে গিয়ে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস যদি অ্যাড করতে, এটা পরে দেখাবো আমি। এই অ্যাড নিউতে গেলে স্টক আসছে, দেখেন তো আসছে, তার মানে কি আপনার প্ল্যানটা আপগ্রেড করা ছিল না জন্যই স্টকটা আসতেছিল না। এই ব্যাপারটাকে এখন সবাই ক্লিয়ার? ওকে, আচ্ছা এখন আসেন আমরা আপনাদেরকে
একটা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করা দেখাই। হ্যাঁ, চার্ট অফ অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন, এটার জন্য আপনার যেটা লাগবে আপনাদের এটা না, ইম্পোর্ট এটা না, আপনাদেরকে আমি যে ওয়ার্ড ফাইলটা দিছিলাম, হ্যাঁ না ওয়ার্ড ফাইলটা দিছিলাম ওইটা কই, ড্রাইভে দেখতেছি। ক্লাস 1 মধ্যে ছিল না এটা, এই যে এটা, না আমি ওটা 1 রাখছি আর কি। এই যে এটা খুঁজতেছি আমি, দেখেন আপনারা এইটা দেখে কোম্পানি অ্যাকাউন্ট খুলছেন, কোম্পানি সেট আপ করছেন, তারপর কোম্পানির সেটিংসটা করবেন। আচ্ছা, এখন দেখেন আপনাদের সেকেন্ড অপশনে আছে কি সেট আপ ট্যাক্স। তাহলে আমি আপনাদেরকে বুঝাতে পারছি যে আমি যখন কোনো কিছু কিনবো বা বিক্রি করব তখন আমার ট্যাক্স লাগবে। তো আমি কেনা বিক্রি করার আগে আমার ট্যাক্সটা সেট আপ করে নিতে হবে না? ট্যাক্স সেট আপ না করলে তো আমরা কেনা বিক্রি করতে পারবো না, যার কারণে স্টেপটা আগে আছে, ট্যাক্স সেট আপটার স্টেপটা আগে আছে। চার্ট অফ অ্যাকাউন্ট লাগবে, এই কারণে চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করার সেকশনটা আগে আছে, বুঝতে পারছেন? ওকে, তো আমরা ট্যাক্স সেট আপে যাই। হ্যাঁ হ্যাঁ শিওর। না না সেলসে না, ট্যাক্স। এই যে দেখেন, এই যে বাম পাশের নেভিগেশন প্যানেলের নিচের দিকে দেখেন ট্যাক্সেস আছে না, ট্যাক্স। আমার এখানে ট্যাক্স আসার পর কি দেখাচ্ছে? ভ্যাট। পেরোল ট্যাক্স পরে, আমরা আগে দেখি ভ্যাট। তার মানে কি এই যে ট্যাক্সেসের আন্ডারে যে ভ্যাট আছে, এই ট্যাক্স আর ভ্যাট যাই বলেন বিদেশে সবই সেম। ভাই আমার ট্যাক্সের আন্ডারে ভ্যাট যে দেখায়, এখন করবোটা কি? আসলে কিছুই করার নাই, একই জিনিস, এটাই সেট আপ করবেন। তো যখন দেখেন এই আপনি ট্যাক্স এবং ভ্যাটে আসবেন, এই পেরোল ট্যাক্স এটা অন্য জিনিস, এটা হচ্ছে ইনকাম ট্যাক্স। পেরোল ট্যাক্স আমরা যেটা বলি না, রাইট, এটা হচ্ছে ইনকাম ট্যাক্স। এটা যখন আমরা পেরোল করব তখন দেখবো আমরা এটা। ওকে, হ্যাঁ পেনশন ফিলিংও একই জিনিস, ওই পেরোলের আন্ডারই আসবে, আপনি পেনশনের যে টাকাটা কাটবে সেটা। হ্যাঁ, আপাতত আমরা কাজ করব ভ্যাট নিয়ে। এখানে দেখেন সেট আপ ইউর ভ্যাট সো ইউ ক্যান কমপ্লাই উইথ মেকিং ট্যাক্স ডিজিটাল। অনেকের দেখেন এটা নিয়ে কোশ্চেন আসবে, এমটিডি বলে আর কি, মেকিং ট্যাক্স ডিজিটাল। ওকে, এই মেকিং ট্যাক্স ডিজিটাল আমাদের বাংলাদেশে হয় না। কেউ কেউ পাসপোর্ট করছেন রিসেন্টলি, ডিজিটাল পাসপোর্ট। ডিজিটাল পাসপোর্টের মানে কি বলেন তো বাংলাদেশে? না না, ডিজিটাল পাসপোর্ট তো আপনি পাসপোর্ট পাওয়ার পরে, আমি বলছি তার আগে যে ডিজিটালি অ্যাপ্লাই করছেন সেটা কি করতে হয়েছে? অনলাইনে অ্যাপ্লাই করছেন, করে সেটা প্রিন্ট করে আবার নিয়ে যেতে হয়েছে, তাই না? প্রিন্ট করে না নিয়ে গেলে আপনাকে দিছে? ভাই বাইরে এগুলো কোনো ডিজিটাল কিছু না। বাইরে ডিজিটাল মানে আপনি অনলাইনে অ্যাপ্লাই করে সাবমিট করছেন, সাবমিট হয়ে গেছে, আপনাকে পেপার কোনো ডকুমেন্ট সাথে করে নিয়ে যেতে হবে না, ঠিক আছে? এই মেকিং ট্যাক্স ডিজিটাল হচ্ছে সেই জিনিস। ইউএসএতে, ইউকেতে এবং ইউরোপে আপনি যদি কুইকবুক ব্যবহার করেন এবং আপনি যদি কুইকবুক থেকে ট্যাক্স, কুইকবুকের যে ট্যাক্স সেন্টার আমরা এখন যেটা সেট আপ করবো, এই ট্যাক্স সেন্টার থেকে যদি আপনি ট্যাক্স দিয়ে দেন, এটা অ্যাকসেপ্টেড, আপনাকে আর কোথাও যেতে হবে না। আপনি সব কুইকবুকের ধরেন 10% ট্যাক্স, আপনি যত 10% ট্যাক্স নিয়ে আপনি কাজ করছেন, সব 10% ট্যাক্সের অ্যামাউন্ট কুইকবুকের ট্যাক্স সেন্টারে জমা আছে। আপনি এটাকে যখন সাবমিট করে দিবেন, আপনার ব্যাংক থেকে শুধু টাকাটা চলে যাবে, আপনার ট্যাক্সের গল্প শেষ, কোনো ঝামেলা নেই। জি, তো এটাকেই বলে মেকিং ট্যাক্স ডিজিটাল। এটা কি আপনি বাংলাদেশে করতে পারবেন? এখন যদি আপনার ক্লায়েন্টকে আপনি বলেন, বা মানে এমটিডি নিয়ে অনেকের মাথা খারাপ হয়ে যাবে যে আমার ট্যাক্স ডিজিটাল আমি কীভাবে করবো। ভাই এটা আপনার কোনো কনসার্ন না, আপনি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট এটা আপনার কোনো কনসার্ন না। যিনি এটার মালিক হবেন, আপনি যার কাজ করবেন
যে আপনার ক্লায়েন্ট, এই ট্যাক্স ডিজিটাল করার দায়িত্ব তার। সে কিভাবে, যেমন ইউকেতে হচ্ছে HMRC বলে, হ্যাঁ, বাংলাদেশে যেমন NBR ট্যাক্স যেখানে দেন, ইউকেতে বলে HMRC। আপনার এখানে এই কুইক বুক আপনারা ইউকে ভার্সন খুলছেন না, অনেক জায়গায় দেখবেন HMRC আছে। HMRC হচ্ছে ওদের ট্যাক্স নেয়ার যে দপ্তর, সেইটা ওরা বলে হচ্ছে এখন তো রাজা, তো হ্যাঁ, ওরা কিন্তু ওদের সব ট্যাক্স দেয় রাজাকে। তাহলে HMRC মানে হচ্ছে হিজ ম্যাজিস্ট্রি, হ্যাঁ, রেভিনিউ কালেকশন, মানে রাজার দরবারে ওরা ট্যাক্স দেয় আর কি ইউকেতে। তো এই জন্য এটার নাম হচ্ছে HMRC। তো এইরকম ধরেন HMRCর সাথে এই যে দেখেন এখানেই লেখা আছে অথরাইজ কুইক বুকস টু ইন্টারেক্ট উইথ HMRC। ওকে, তো HMRCতে ও কীভাবে ট্যাক্স দিবে সেটা ও ওখান থেকে ইয়ে করে নিবে, মানে অ্যাড করে নিবে। এটার জন্য আলাদা ID পাসওয়ার্ড লাগবে, সেগুলো সে আপনাকে দিবে না। আপনার কাজ হবে শুধু ট্যাক্সগুলো ট্যাক্স সেন্টারে ঠিকঠাক মতো আছে কিনা এটা এনশিওর করা। ট্যাক্স সেই দিবে আপনাকে, এটার কোনো ID পাসওয়ার্ড অথবা ব্যাংকের কোনো কানেকশন কোনো ক্লায়েন্ট কখনোই আপনাকে দিবে না, ঠিক আছে? ও এগুলো নিজে করবে, এগুলো নিয়ে আপনার মাথা ব্যথার দরকার নেই। আচ্ছা আসেন আমরা এখন সেট আপ ভ্যাট, এই যে নিচে দেখেন ভ্যাট সেট আপ, হ্যাঁ, আমরা সেট আপ করি। এখানে ক্লিক করলাম। এখন দেখেন এই যে এজেন্সি দেখেন HMRC রেভিনিউ অ্যান্ড কাস্টমস, হার মানে আগে তো রানী ছিল হার বলতে, এখন হিজ বলে, হিজ ম্যাজিস্ট্রি রেভিনিউ অ্যান্ড কাস্টমস, ঠিক আছে? এইখানে আপনি দিবেন হচ্ছে ট্যাক্স। যদি অন্য কোনো দেশের হয় তাহলে এটা ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে হবে এইটা কি তোমার ট্যাক্স কালেকশনের মানে দফতর, বা এইটা কি তোমার ইসের নাম, বলে হ্যাঁ, নাম যেটাই হোক ট্যাক্স ওখানেই দিতে হবে। যদি বাংলাদেশের কোম্পানি হয় তাহলে এই HMRC জায়গায় কী লেখা থাকবে? NBR, ন্যাশনাল ব্যুরো অফ রেভিনিউ, NBR লেখা থাকবে। তো নাম যদি আলাদা হয়, ভাই আমি শিখলাম HMRCতে, এখন আমার ক্লায়েন্ট হচ্ছে ধরেন ফ্রান্সের, তার ওইটার নাম তো আলাদা, এখন আমি কি করব? কিছুই করবেন না, জাস্ট ও যে নামে এখন দিচ্ছে সেই নামে আপনি অ্যাড করে দেবেন। ওকে ওকে, হোয়েন ডু ইউ নিড টু স্টার্ট কালেক্টিং ইউর ভ্যাট ফ্রম, বলছে যে আপনি কবে থেকে আপনার এই ভ্যাটটা যে দিবেন এটা কবে থেকে স্টার্ট করবেন। আমরা এটা দেবো জানুয়ারি থেকে, হ্যাঁ, আপাতত জানুয়ারি থেকে আমরা দিব। এটা যে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট আপনাকে সেখান থেকেই দিতে হবে, ঠিক আছে? তো আমরা দিলাম জানুয়ারি থেকে। আচ্ছা, হাউ অফেন ডু ইউ সাবমিট এ ভ্যাট রিটার্ন টু HMRC, আপনি এটা HMRCতে ভ্যাট রিটার্ন দিবেন, এটা কিভাবে দিবেন? মান্থলি দিবেন, কোয়ার্টারলি দিবেন, হাফ ইয়ারলি দিবেন, না ইয়ারলি দিবেন? ওদের এই সিস্টেমে দেওয়া যায়, প্রতি মাসে ক্লিয়ার করে দিতে পারেন। আমাদের কিন্তু বাংলাদেশে একটা সিস্টেম আছে, কেউ বিন করছেন কখনো? বিন চিনেন? ভ্যাট রেজিস্ট্রেশন করতে হয় না কোম্পানির, ওটাকে বিন বলে। এই বিন কিন্তু আপনার প্রতি মাসেই আপডেট করতে হয়, এটা কিন্তু মান্থলি করতে হয়, তাই না? মান্থলি জমা দিতে হয় না বিন, মানে আপনি হচ্ছে 3 মাস পরে দেন কিন্তু মাস মাস আপনাকে আলাদা আলাদা করেই জমা দিতে হবে। পেনাল্টি হবে না? না, 3 মাস পরে তো পেনাল্টি সব আপনি দিতে পারবেন, কিন্তু আপনাকে মান্থলি আলাদা আলাদা করেই কিন্তু দিতে হবে, ওটা মান্থলি। আচ্ছা, তারপরে এখানে দেখেন কোয়ার্টারলি মানে কয় মাসে এক কোয়ার্টার হয়? 3 মাসে, মানে 3 মাসে এক কোয়ার্টার, মানে আপনি বছরে 4 বার দিতে পারবেন। হাফ ইয়ারলি মানে 6 মাসে একবার, আর ইয়ারলি মানে বছরে একবার, ওদের সব সিস্টেমই আছে। ওকে, একটা জিনিস মনে রাখবেন, যদি কেউ ইউকের ক্লায়েন্ট পান, ইউকেতে ইয়ারলি আর্নিং ৭৫,০০০ পাউন্ড না হলে তাকে সে ট্যাক্সের আওতায় আসে না, বুঝতে পারছেন? এটা কোনটা? এটা কিন্তু বিজনেসেরটা। আপনার ইনকাম ট্যাক্সের হিসাব কিন্তু আলাদা, ইনকাম ট্যাক্সের হিসাব আলাদা। নেট আর্নিংস, ইয়ারলি তার নেট আর্নিংস হতে হবে ৭৫,০০০ পাউন্ড, মানে সেই প্রতিষ্ঠানের কোম্পানির, তা না হলে তারা ভ্যাটের আন্ডারে আসে না। ওকে, আচ্ছা আমরা এটা নর্মালি কোয়ার্টারলি দিলাম, একটা স্ট্যান্ডার্ড রাখলাম আর কি, হ্যাঁ। আচ্ছা, এখন আপনি বলেন হুইচ ভ্যাট অ্যাকাউন্টিং সিমস টু ইউজ। আচ্ছা, ভ্যাটটা আমরা কিভাবে ব্যবহার করব? একটা আছে স্ট্যান্ডার্ড, একটা আছে ক্যাশ। আপনারা অনেকেই দেখবেন, অনেকের এখানে থাকবে একটা অ্যাক্রুয়াল, একটা থাকবে ক্যাশ। স্ট্যান্ডার্ডের জায়গায় থাকবে অ্যাক্রুয়াল লেখা থাকবে, অ্যাক্রুয়াল বলতেছি, আর এটা হচ্ছে ক্যাশ। এখন ধরেন ভ্যাটটা যে আমরা দিব, আমরা স্ট্যান্ডার্ডে দিব অথবা অ্যাক্রুয়ালে দিব। অ্যাক্রুয়াল এবং স্ট্যান্ডার্ড সেম। অ্যাক্রুয়াল এবং স্ট্যান্ডার্ড কি আমি বলতেছি আপনাদেরকে। আর এটা হচ্ছে ক্যাশ। এটা সম্পর্কে কারো ধারণা আছে? না না, ক্যাশ নগদ, এটা ক্যাশ নগদ দেওয়ার কথা বলতেছে না।
আপনার সিম্পল মানে আপনার পলিসিটা কি হবে আপনাকে বলি স্ট্যান্ডার্ড বা অ্যাক্রুয়াল যে ব্যাপারটা আছে অ্যাক্রুয়াল স্ট্যান্ডার্ড বা অ্যাক্রুয়াল এই ব্যাপারটা হচ্ছে আপনার এখানে যতগুলো ট্রানজ্যাকশন হয়েছে ধরেন আজকে এটা কি মাস মে মাসের আজকে কয় তারিখ 11 তারিখ 11 তারিখ পর্যন্ত আপনার ট্রানজ্যাকশন হয়েছে 1,00,000 টাকা ট্রানজ্যাকশন হয়েছে কয়টা ধরেন ট্রানজ্যাকশন হয়েছে 10টা 10,000 টাকা করে 1,00,000 টাকা ট্রানজ্যাকশন হয়েছে এখন এই 1,00,000 টাকায় ধরেন আপনার 10% ভ্যাট কত আসে 10,000 ধরেন আপনার 10% ভ্যাট ধরে নিন তাহলে আপনি এই যে 1,00,000 টাকা ট্রানজ্যাকশন করেছেন 10টা ট্রানজ্যাকশনে ওয়েদারটার অবস্থা খারাপ আচ্ছা এইটার কারণে কি হবে আপনি এই ট্রানজ্যাকশনগুলো কি সব কি নগদে করছেন আপনি ট্রানজ্যাকশন করছেন সব টাকা কি পাইছেন আপনি আপনার একটা জিনিস সবসময় মনে রাখবেন সেটা হচ্ছে কুইক বুকে বা যে কোনো অ্যাকাউন্টিং সিস্টেমে আমরা সবসময় অ্যাকাউন্টিংয়ের একটা বেসিক হ্যাঁ আমরা যে ডাটা এন্ট্রি দিচ্ছি ডাটা এন্ট্রি হচ্ছে অ্যাকাউন্টিং করতেছি আমরা ধরে নিব সবই বাকিতে বাকি এখানেও আছে এখানেও সিস্টেম আছে সেলস রিসিপ্ট আছে যেটা আমরা সরাসরি ক্যাশ টাকায় ট্রানজ্যাকশন করব এরকম সংখ্যা হবে খুবই কম যদি ক্যাশ লেখা না থাকে ভাই যেটা বলছে তাহলে সবই বাকিতে ধরতে হবে নগদ যদি লেখা না থাকে তার মানে যদি আপনার যা ট্রানজ্যাকশন হয়েছে ধরেন আপনি টাকা পাইছেন 20,000 এখন পর্যন্ত 80,000 টাকা আপনার মার্কেটে পড়ে আছে যদি আপনি স্ট্যান্ডার্ড বা অ্যাক্রুয়ালে করেন তাহলে আপনার ট্রানজ্যাকশন অনুযায়ী ভ্যাট সাবমিট করতে হবে তার মানে আপনি টাকা পান আর না পান আপনাকে 10,000 টাকা 10% 1,00,000 টাকা 10,000 টাকা আপনাকে এনবিআরে দিয়ে দিতে হবে এখন যদি আপনি এই ক্যাশে ট্রানজ্যাকশন করেন ক্যাশ ধরেন আমি ক্যাশ কত পাইছি আমার রিসিপ্ট মানি কত সেটা আমার ব্যাংকে হতে পারে ক্যাশ হতে পারে আমার রিসিপ্ট মানি কত এইটার উপরে আমি ভ্যাট দেব এখন আমার ট্রানজ্যাকশন হচ্ছে 1,00,000 আমার রিসিপ্ট মানি হচ্ছে 20,000 20,000-এর 10% কত হয় 2,000 তাহলে আমি এই মে মাসে ভ্যাট সাবমিট করব 2,000 টাকার কেউ যদি অ্যাক্রুয়াল করেন তাহলে তাকে কিন্তু ওই টাকা পান আর না পান 10,000 টাকা ভ্যাট দিতে হবে এই জিনিসটা কি বুঝতে পারলেন আচ্ছা এখন যদি ক্লায়েন্ট কখনো এই রিলেটেড প্রশ্ন করে বা এই রিলেটেড কিছু জানতে চায় বলতে পারবেন না শুধু ক্লায়েন্ট না মানে যে কেউ জানতে চাইলে বলতে পারবেন না ওকে তাহলে আমরা এখানে সিলেক্ট করলাম ক্যাশ ক্যাশ কেন সিলেক্ট করলাম এখন কি ক্লিয়ার বুঝতে পারছেন ওইটার উপরে ভ্যাট দেবো মানে আমার ট্রানজ্যাকশনে ব্যাংক ট্রানজ্যাকশনে আমাকে যা দেখাচ্ছে যে আমার ক্যাশ কত ইন হয়েছে আমি সেটার উপর ভ্যাট দেবো আমার লেজারে আমি কত ট্রানজ্যাকশন করছি সেইটার উপরে আমি ভ্যাট দেবো না ওকে আর যদি আপনি স্ট্যান্ডার্ড করেন বা অ্যাক্রুয়াল করেন তাহলে আপনার লেজারে যতটুকু ট্রানজ্যাকশন হয়েছে আপনার ক্যাশ কত আছে এটা ব্যাপার না ওইটার উপরে আপনাকে ভ্যাট দিতে হবে ক্লিয়ার সবাই ওকে না না ভ্যাট তো আপনাকে পুরোটাই দিতে হবে কিন্তু আপনার এখন কালেকশন কত আপনার কালেকশন 20,000 কিন্তু আপনি যদি 1,00,000 টাকার ভ্যাট এখন দিয়ে বসেন তাহলে তো হবে না আপনি যখন 1,00,000 টাকা কালেকশন করবেন ক্যাশ আসবে তখন আপনি 1,00,000 টাকা দেবেন আমি তো বলতেছি না ভ্যাট আপনাকে এটা দিতে হবে না বুঝতে পারছেন কারণ আমি যখন এই সেটআপটা করলে আমি যখন ভাউচারটা করতে যাব বা আমি যখন ট্রানজ্যাকশন করব সেখানে যখন ক্যাশ ট্রানজ্যাকশন হবে তখন সে ভ্যাট ডিডাকশনটা করবে এক্স্যাক্টলি তাই আপনারা কি বুঝতে পারলেন উনি কি বলছে হ্যাঁ উনি বলছে যে আমি যখন এই সেটআপটা করব তখন কুইকবুকস ট্র্যাক করবে যে আমার 10%-এর ক্যাশ কত রিসিভ করছি আমি 10% যত টাকা ক্যাশ রিসিভ করছি সে ততটুকুই ভ্যাট হিসেবে ভ্যাট সেন্টারে দেখাবে আর এটা যেটা অনলাইন আপনি দুদিন বললেন যেটা তো অনলাইন অটোমেটিক ওরা কেটে নিয়ে যাবে ব্যাংক থেকে এই প্রসেসে হ্যাঁ আপনি যখন সাবমিট করে দিবেন ব্যাংক থেকে আপনার টাকা কেটে যাবে ওকে তো এখন কি জিনিসটা বুঝতে পারলেন ওকে যার কারণে আমরা এখানে ক্যাশ সিলেক্ট করলাম না অ্যাক্রুয়াল সিলেক্ট করলে আপনার যত ট্রানজ্যাকশন সেটার উপর পুরো ভ্যাট সেন্টার সেটা জমা হয়ে যাবে ওকে আচ্ছা এখানে বলতেছে যে অ্যাড ইওর 9 ডিজিট ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার এটা না দিলেও নিবে কিন্তু অনেকের ক্ষেত্রে এমন হইতে পারে যে এটা না দিলে নিচ্ছে না তখন 9 ডিজিটের একটা নাম্বার দিয়ে সাবমিট করবেন আশা করে নিয়ে নেবে যে কোনো নাম্বার ওকে হ্যাঁ
এটা আমরা ফ্ল্যাট রেট স্কিম এটা দিব, আচ্ছা দিব। হ্যাঁ বলেন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ না, এইটা দেওয়া বাধ্যতামূলক নয়, এইটা না দেওয়া বাধ্যতামূলক নয়, কিন্তু আপনি যেহেতু ভ্যাট সেন্টার সেট আপ করতেছেন, অনেকের এরকম হবে যে ভ্যাট সেন্টারে এই নাম্বারটা না দিলে সাবমিট হচ্ছে না, নিচ্ছে না, ঠিক আছে, তখন 9 ডিজিট একটা নাম্বার দিবেন। ভাই এইটা তো আপনার পার্মানেন্ট অ্যাকাউন্ট না, আপনি এখানে শিখতেছেন, আপনার তো দিলে কোনো সমস্যা নেই। প্র্যাকটিক্যালি না না না, এটা সংরক্ষণ করতে হবে না। আপনার ওখানে কি বিজনেস আইডি নাম্বার শো করতেছে? আপনাকে ট্যাক্স সেট আপ আসছে না, ট্যাক্স আসছে, ট্যাক্স লেখা আসছে? ট্যাক্স এজেন্সি নেম হবে HMRC। ট্যাক্স নেম হবে হচ্ছে আপনি ট্যাক্স কিসের উপরে দিবেন, সেলস নাকি পারচেজের উপরে? দেখাচ্ছি আপনাদেরকে। ভিডিওতে ট্যাক্স এরিয়াতেই দেওয়া আছে। আচ্ছা ভাই, যেটা বলছিলাম যে ট্যাক্স সেটআপে যেমন ট্যাক্স সেটআপে কিন্তু এডিশনাল ইনফরমেশন আছে যে আপনার সাথে পারচেজ ট্যাক্সটা অ্যাডজাস্টেবল হবে কিনা। হবে কিনা এখানে ওটা দেখাচ্ছে না, তাই তো? হ্যাঁ, এখানে দেওয়া আছে। আচ্ছা আমি একটু দেখি এটা, হ্যাঁ দাঁড়ান, এটা নেক্সট করলে আসতে পারে। আচ্ছা এই যে দেখেন, আমাকে কি বললো, ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার লাগবেই, ওকে। আচ্ছা এই যে দেখেন, আচ্ছা দুই ধরনের সেট আপ আসবে, মানে দুই ধরনের সেট আপ আসবে, ওই যে ভাই যেটা বললো না যে আমার ট্যাক্সের মধ্যে আমি কত পার্সেন্ট দিব না দিব, ওইটা তো আমি দেখাচ্ছি, ওইটা সমস্যা নাই। বাট এই ধরনের যে সেট আপটা আসবে, দেখেন এটা আপনি যখন সেট আপ করলেন, আপনার একটা 9 ডিজিটের নাম্বার দিছি কিন্তু আমি কোনো কিছু চিন্তা না করি, এটা আসছে। এখন দেখেন এই যে আমি বললাম না এমটিডি নিয়ে অনেকের মাথা খারাপ হবে যে সেট আপ এমটিডি কেমনে করবো, ভাই আপনি এটা সরাসরি আই ডোন্ট নিড এমটিডি দিয়ে দিবেন, আপনার এমটিডি দরকার নাই, ঠিক আছে? বুঝলেন কি এমটিডি কি জিনিস? আচ্ছা দেখেন, এইটা হচ্ছে আপনার ভ্যাট সেন্টারটা রেডি হলো, ঠিক আছে, ভ্যাট সেন্টারটা রেডি হলো। এখন যদি আপনি অ্যাড ট্যাক্সে যান, অ্যাড ট্যাক্সে গিয়ে আপনি করবেন কাস্টম ট্যাক্স, ওকে। কাস্টম ট্যাক্সে দেখেন এই অপশনটা আসবে সবারই সেম, আপনার এই অপশনটা আসছে না? হ্যাঁ, একটা হচ্ছে যাদের শুধু ট্যাক্স লেখা থাকবে, ট্যাক্সের আন্ডারে ভ্যাট থাকবে না, ভার্সন ওয়াইজ এরকম হতে পারে, কোনো অসুবিধা নেই, তারা কিন্তু এই অপশনটাই ফুল পেজে পাবেন আগে, ওকে। আর যাদের ভ্যাট থাকবে তাদেরকে আমি এখন যতটুকু কাজ করলাম এতটুকু কাজ আপনাদেরকে করেই জায়গায় আসতে হবে। এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করব, আজকের কথাগুলো কিন্তু সবই দেখে দেখে আপনারা করবেন। তো কারো যদি একটু ডিফারেন্ট ইন্টারফেস আসে, ভয় পাওয়ার কিছু নাই, জিনিস তো একই, বুঝতে পারলেন সবাই? ওকে দেখেন, আমরা এখন একটা ট্যাক্স অ্যাড করব। এই যে আপনি বলছিলেন না ট্যাক্স নেম কি হবে, ধরেন আমি এখানে দিলাম সেলস ট্যাক্স, ধরেন 10%, এটা হচ্ছে ট্যাক্সের নেম, ঠিক আছে। ডেসক্রিপশন আপনি সেম দিতে পারেন। আচ্ছা এই দেখেন এখানে বলছে ট্যাক্স এজেন্সি নেম, এটা যখন আপনি লিখবেন, ঠিক আছে, অটোমেটিক এই নামটা এখানে শো করবে, বাট এটা এখানে রাখা যাবে না, যেহেতু আমরা ইউকের করতেছি, আমরা দিলাম HMRC, আপনি NBRও দিতে পারেন যদি বাংলাদেশি ইয়েতে করেন, ঠিক আছে। হোয়াট ইজ ইউর 9 ডিজিট রেজিস্ট্রেশন নাম্বার, এটা কিন্তু আমরা একবার দিছি ওখানে, হ্যাঁ, এটা কিন্তু ম্যান্ডেটরি না, এটা দিতে হবে না। তারপরও আমি কি করছি, আমি কিন্তু ওইটা কপি করে রাখছি যদি লাগে আর কি। ও না, এটা তো এখানে নাই। আচ্ছা দেখি এটা ছাড়াই নেয় কিনা। আচ্ছা স্টার্ট ইউর কারেন্ট ট্যাক্স পিরিয়ড আমরা কত দিছিলাম, জানুয়ারি, কত মানে আমরা কবে দিব, কোয়ার্টারলি দিব। রিপোর্টিং পিরিয়ড ক্যাশ, রিপোর্টিং মেথড সরি ক্যাশ,
আচ্ছা, এরপরে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, দেখেন দুইটা বক্স আছে তাই তো। আচ্ছা, দিস ট্যাক্স ইজ কালেক্টেড অন সেলস, এটা আমরা ঠিক দিলাম। এটা কি হবে, সেলসের উপরে কালেক্ট করা হবে। এইটা কত পার্সেন্ট, 10%। এখন একটা জিনিস দেখেন, আপনারা একটা জিনিস যদি ভুল করে বসেন কখনো, তাহলে কি ঝামেলা হবে। সেলস ট্যাক্স এখানে লিখলেন 10%, কিন্তু এখানে দেওয়ার সময় ভুল করে দিলেন 15%। তাহলে কি হবে, আপনি অ্যাড করবেন, দেখাবে আপনাকে 10%, কিন্তু আবার প্রতিবার 15% টাকা কাটতে থাকবে। ঠিক আছে, মনে করেন একটা মোটরসাইকেল কিনছেন, ওয়ালটনের মোটরসাইকেল, উপরে স্টিকার লাগাচ্ছেন হোন্ডা, দেখাবে হোন্ডার মোটরসাইকেল, কিন্তু পারফরমেন্স পাবেন কিসের, ওয়ালটনের। তো ঘটনা হবে সেম। তার মানে আপনি এখানে ট্যাক্সে কি দিচ্ছেন আর এই ট্যাক্স রেটে কি বসাচ্ছেন, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে যেটা বসাচ্ছেন এটা হচ্ছে ইফেক্টিভ হবে, আর এটা হচ্ছে নেম, যাতে আপনি বুঝতে পারেন যে এটা কত পার্সেন্ট ট্যাক্সের নাম আর কি। ওকে, তাহলে আপনি 15% অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই হবে 10%। এইখানে যা দিবেন, এই বক্সে যা দিবেন সেটা হচ্ছে অ্যাপ্লাই হবে, আর এটা হচ্ছে তার নামটা। ওকে, আচ্ছা, তাহলে আমরা 10% মিলালাম। এখানে যদি দেই দিস ট্যাক্স ইজ কালেক্টেড অন পারচেজ, পারচেজের উপর যদি দেই তাহলে এটা পারচেজের উপরেও কালেক্ট হবে। ওকে, 10%। এখন দেখেন এখানে একটা ঘর আছে, পারচেজ ট্যাক্স ইজ রিক্লেমেবল, এখানে আমি টিক দিলাম। রিক্লেম করাটা বলতে কি বুঝেন বলেন। আমি অ্যাডজাস্ট করি, আমি যেটা ট্যাক্স আমার সেলস ট্যাক্স যেটা আসবে আর পারচেজে যেটা আমি দিয়ে আসছি, যদি ওইখান থেকে ওই পার্সেন্টেজটা অফ হয়ে যায়। রাইট, ভাই কি বলছে আপনারা বুঝছেন, রিবেট রিবেট। আচ্ছা, এটা আপনাদের বুঝিয়ে বলি, সেটা হচ্ছে ধরেন আমার এই প্রোডাক্টটার উপরে ট্যাক্স হচ্ছে 15%, 15% ট্যাক্স। ঠিক আছে, এখন আমি অ্যাজ এ বিজনেস ওনার আমি কি করব, আমি বাইরের কাছ থেকে কিনবো, বাইরের কাছে বিক্রি করব, এই তো। তাহলে আমার একটা হবে পারচেস ট্যাক্স, একটা হবে সেলস ট্যাক্স, পারচেস সেলস, এই তো। এখন ধরেন ভাইয়ের কাছে কি এটা সেলস ট্যাক্স, কিন্তু উনি আমার কাছে বিক্রি করতেছে তাই না। তো এই প্রোডাক্টের উপর উনি ট্যাক্স দিচ্ছে মানে 15% ধরেন, কথার কথা। এখন আমার এটার উপর পারচেস ট্যাক্স আছে ধরেন 5%, আমি কিনতে গেলে আমার 5% ট্যাক্স আমাকে দিতে হবে। তাহলে আমি যখন এটা কিনছি, আমি তখন এন্ট্রি করছি 5% ট্যাক্সে, পারচেস ট্যাক্স 5%-এ আমি এটা কিনলাম। কিনে আমি ভাইয়ের কাছে বিক্রি করলাম 15% ট্যাক্স দিয়ে। তাহলে এই প্রোডাক্টের টোটাল ট্যাক্স দাঁড়ালো কত, 20%। বাট এটার উপর ট্যাক্স হওয়ার কথা কত, নেট হওয়ার কথা 10 না 15। ওকে, এখন যখন আমি পারচেস ট্যাক্স রিক্লেম করবো, এখানে যখন আমি টিক দিয়ে রাখবো, তাহলে কি হবে, এটা যখন আমি সেল করতেছি তখন এই প্রোডাক্টটার উপরে কুইকবুক এটা ট্র্যাক করবে যে এটা আমি কিনছি কত পার্সেন্ট ট্যাক্সে, 5% ট্যাক্সে কিনছি, বিক্রি করতেছি কত, 15%। তার মানে এখানে টোটাল ট্যাক্স হবে 15%। এই যে আমার পারচেস ট্যাক্সের যে রিক্লেম করা 5%, এটা সে অটোমেটিক্যালি রিক্লেম করে এর টোটাল 15% করে সেল করে দিবে। ব্যাপারটা ক্লিয়ার, বুঝেন নাই এমন কেউ আছেন, টোটাল সেলস ট্যাক্সই 15% কাউন্ট হবে, ওই 5% এখান থেকে মাইনাস হয়ে যাবে, কম লাগবে। অটোমেটিক মাইনাস হয়ে যাবে যখন আপনি এই রিক্লেমে বলে টিক দিয়ে রাখবেন। বুঝতে পারছেন, হ্যাঁ হ্যাঁ, যে রিক্লেম না করলে আপনি আপনি এটার উপর কত পার্সেন্ট দিয়ে কিনছেন, এটা যদি আপনি রিক্লেম না করেন তাহলে যা আছে পুরোটাই চলে যাবে। আপনারা যখন জেরো করবেন, জেরোতে দেখবেন এই রিক্লেম অপশনই নাই, এটা অটো রিক্লেম হবে। ঠিক আছে, এখানে যেমন রিক্লেম আপনি করবেন কি করবেন না একটা টিক দেওয়ার একটা অপশন আছে, জেরোতে এসব কিছু নাই, রিক্লেম হবেই ওটা। ঠিক আছে, তাহলে দেখেন আমরা একটা ট্যাক্স সেট আপ করতেছি, সেলস ট্যাক্স 10%। ডেসক্রিপশনে যদি আপনার অন্য কিছু দেওয়ার থাকে, অনেকের থাকতে পারে যে এই ট্যাক্সটা এইটার উপরে স্পেশালি দিচ্ছি আমি, এরকম 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 ডান বাম অনেক কিছু থাকতে পারে, ডিসক্রিপশনটা লিখে রাখতে পারেন আপনার সুবিধার জন্য, বা ক্লায়েন্ট যদি লিখতে বলে লিখে রাখতে বলেন। ট্যাক্স এজেন্সির নাম এটা দিলাম, জানুয়ারি কোন কোন কীভাবে দিব, রিপোর্টিং মেথড আমরা ক্যাশ দিব সবসময়। হ্যাঁ, যদি কোনো ক্লায়েন্ট অ্যাক্রুয়াল দিতে চায় তাকে বুঝে বলতে হবে অ্যাক্রুয়াল আর ক্যাশ কী জিনিস। ওকে, তাহলে আমার সেলস ট্যাক্স কত, 10%। এইটা 100% মিল রাখবেন, নাইলে অ্যাপ্লাই করবেন একটা, অ্যাপ্লাই হয়ে থাকবে আরেকটা। এখন দেখেন এখানে আমরা
এটার উপর পারচেস ট্যাক্স কত, সাপোজ ধরেন পারচেস ট্যাক্স আপনাদেরকে যেটা বলছি সেটাই ধরেন এটা 5%, হ্যাঁ। এখন এই 5% ট্যাক্স আমরা রিক্লেম করব, টিক দিলাম, ওকে। এখন যদি আমি এটা সেভ করি, দেখেন আমার ফার্স্টে আছে কত 0, সরি তারপর আছে কত, এটা আছে কত, এটা ভ্যাট সেন্টার, এই যে 10% ট্যাক্স আমার এখানে ভ্যাট সেন্টারে অ্যাড হয়েছে। এই যে ট্যাক্সের আন্ডারে যে আমরা ভ্যাটে আসছি না, এখান থেকে ট্যাক্সের আন্ডারে ভ্যাটে আসছি, এটাই হচ্ছে আপনার ট্যাক্স সেন্টার। এই যে 10% ট্যাক্স, এই 10% ট্যাক্স আসলে কী হবে, এখানে দেখবেন কিছুক্ষণ পর পর অ্যামাউন্ট বাড়বে। এই অ্যামাউন্টটা বাড়বে কখন জানেন, যখন আমরা কোনো ট্রানজ্যাকশন করব। ধরেন আমি 100 টাকার একটা জিনিস কিনতেছি, এটার উপর আমরা ট্যাক্স সিলেক্ট করলাম কত, 10%। ওই 100 টাকার 10% কেটে এই যে এখানে শো করবে, এই অঙ্কগুলো এখন 0 আছে না, এই 0গুলোতে ওই অঙ্কগুলো শো করতে থাকবে। আমরা যেটা করি কি, আমরা সারা বছর ব্যবসা করি, প্রিন্সিপাল অ্যামাউন্টটা শো হবে, যেখানে আপনার যদি সেলস করেন তাহলে সেলসে শো হবে, যদি পারচেস করেন তাহলে পারচেসে শো হবে। এখানে দেখেন যখন আপনারা কোনো ট্রানজ্যাকশন করবেন, ওইখানে আপনাকে একটা অপশন দিবে যে এই ট্যাক্সটা ইনক্লুসিভ হবে নাকি এক্সক্লুসিভ হবে। যদি এক্সক্লুসিভ হয় তাহলে 100 টাকার উপর ট্যাক্স আসবে কত, 10%-এ 10 টাকা, তাহলে টোটাল অ্যামাউন্ট হয়ে যাবে কত, 110 টাকা। আর যদি ইনক্লুসিভ হয় তাহলে কি হবে, এই 100 টাকার মধ্যেই 10 টাকা আছে, তাহলে সে কি করবে, প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা উনি বললো সেই জায়গায় চলে যাবে 90 টাকা, আর এই ট্যাক্স সেন্টারে চলে আসবে 10 টাকা। বুঝতে পারলেন বিষয়টা? হ্যাঁ, এক্সক্লুডিং প্রিন্সিপাল অ্যামাউন্টে চলে যাবে 100, আর 10 টাকা চলে আসবে এখানে। কারো কি বোঝার কোনো সমস্যা হচ্ছে কি না বলেন একটু। মানে আমি, হ্যাঁ, এটা যখন আপনি ট্রানজ্যাকশন করতে যাবেন, ধরেন আপনার কাছ থেকে আমি প্রোডাক্ট কিনতেছি, কেনার সময় আমি দিলাম যে আপনার কাছ থেকে আমি এই প্রোডাক্টটা কিনতেছি, কোয়ান্টিটি এত, ট্যাক্স এত, তখন উপরে লেখা থাকবে এই ট্যাক্সটা কি ইনক্লুসিভ হবে না এক্সক্লুসিভ হবে, ওখানে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, যদি ইনক্লুসিভ দেন তাহলে ওই 100 টাকার মধ্যেই ট্যাক্স আছে, আর যদি এক্সক্লুসিভ দেন তাহলে 100 টাকার শেষে আরও 10 টাকা অ্যাড হয়ে যাবে অটোমেটিক্যালি। বুঝতে পারছেন? ক্লিয়ার ভাই? মানে আমি কেন বারবার বলি, আপনার টাকা দিয়ে শিখতে আসছেন তো, মানে না শিখে যায় না আর কি, বুঝছেন না? ওকে, তাহলে আমরা এখানে ট্যাক্স অ্যাড করলাম, ওকে। এখন যদি, আচ্ছা এখানে দেখেন এই 10% ট্যাক্স যে আছে, এখন এটা আপনি অ্যাড করতে গিয়ে আপনার ভুল হতে পারে না, ওই যেটা বললাম লিখছেন 10% দিচ্ছেন 15%, এটা যদি করতে যান তাহলে দেখেন এখানে দুইটা এডিট অপশন আছে, একটা হলো এডিট সেটিংস আর একটা হচ্ছে এডিট রেটস। যদি আপনার ওই রেটে ভুল হয়, লিখছেন 15 দিচ্ছেন 10, তাহলে যাবেন আপনি রেটে, রেটে গিয়ে এটাকে সিলেক্ট করতে হবে। এই কি হলো, হ্যাঁ এই যে এখানে দেখেন রেটগুলো দেখাচ্ছে না, সেলস ট্যাক্সের আর পারচেস ট্যাক্সের আমরা ওখানে দুটো রেট দিয়েছিলাম, পারচেস ট্যাক্স 15%, 5% আর সেলস ট্যাক্স 10%। এখান থেকে আপনি রেটগুলো চেঞ্জ করতে পারবেন এবং ইফেক্টিভ ডেটও চেঞ্জ করতে পারবেন, ওকে। এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে আপনি চেঞ্জ করবেন কিনা। আর যদি আপনি সেটিংসে যান, সেটিংসে গেলে কী কী চেঞ্জ করতে পারবেন, এটা ক্যাশ না অ্যাক্রুয়াল, কবে কবে দেবেন, কীভাবে দেবেন, মনে আছে দুটো আমরা টোটালটা একসাথে করছি, এইভাবে চেঞ্জ করতে পারবেন। তার মানে যদি আপনার কোনো কিছু ভুল হয়ে যায় তাহলে প্রবলেম নেই, এটা চেঞ্জ করার অপশন আছে, ওকে। এখানে আসলে দেখেন অ্যাড ট্যাক্স রেট, এটা তো অ্যাড করাই যাবে। আচ্ছা, এটা আসার পরে দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখাই, আপনাদের এই যে এটা আমি দিছি না আপনাদেরকে, এটা আছে এখানে, একটু সবাই মনে রাখবেন, অথবা লেখার দরকার নেই, এটা ভিডিও দেখলে তো বুঝতেই পারবেন। মনে রাখবেন এখানে আপনারা কমপক্ষে 5 থেকে 7টা ট্যাক্স অ্যাড করবেন, কাজে লাগুক আর না লাগুক। একটা হলো 0%,
তার মানে সেলস ট্যাক্স 0%। সেম একটা করবেন পারচেস ট্যাক্স 0%। সেলস আর পারচেস দুইটা, ওকে। শুধু নামের জায়গায় লিখবেন পারচেস ট্যাক্স। ডেসক্রিপশনে লিখতে পারেন দিস ট্যাক্স উইল বি কালেক্টেড ফর পারচেস বা ফর সেলস, এভাবে লিখে রাখতে পারেন, ওকে। এরপর একটা করবেন 0%, একটা করবেন 5%, একটা করবেন 7.5%। 10, 15, 0, 5, 7.5, 10, 15, 20। হ্যাঁ 7টাই করবেন, হ্যাঁ সেলস পার্সেস দুটো করেই করবেন। হ্যাঁ অসুবিধা নেই, যত বেশি করবেন প্র্যাকটিস তত বেশি হবে, ওকে। তাহলে আপনাকে এখন ট্যাক্স অ্যাড করতে পারবো? আপনি অ্যাড করলে ওটা ট্যাক্স সেন্টার থেকে যাবে। যখন আপনি পারচেস করতেছেন তখন যখন আপনি পারচেস ট্যাক্স ধরেন 7.5% সিলেক্ট করলেন, তখন অটোমেটিক ওটা পারচেস ট্যাক্সের ওই জায়গায় যেয়ে জমা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ এগুলো ঠিক এই যে এরকম দেখেন, এই যে ভ্যাট সেন্টার আসবেন, ট্যাক্স থেকে ভ্যাটে আসলেন, হ্যাঁ ভ্যাটে আসলে এইটা পর পর দেখাবে। এই যে দেখেন দুই পাশে যেটা অ্যারো আছে না, এটা হলো ভ্যাট। এই পাশে গেলে দেখেন 10%। যখন আপনি আরও বেশি করবেন তখন আরও এই অ্যারোটা আরও থাকবে, একটা একটা করে গিয়ে গিয়ে ওই পার্সেন্টেজের ভ্যাট সেন্টারটা আপনি দেখতে পারবেন। হ্যাঁ হ্যাঁ এই যে অ্যাড ট্যাক্স, এই যে এখানে অ্যাড ট্যাক্সে যাবেন, গিয়ে কাস্টমসে যাবেন, ট্যাক্স রেটে যাবেন না, গ্রুপে যাবেন না। গ্রুপ ট্যাক্স হচ্ছে যদি কতগুলো প্রোডাক্টের বান্ডেল থাকে সেইভাবে যদি আপনি ট্যাক্স সিলেক্ট করতে যান, এটাতে ঝামেলা আছে, এটা আপনার কোনো কাস্টমার কাছে চাবেও না, ঠিক আছে। আপনি একটা সিঙ্গেল ট্যাক্সে যাবেন, গিয়ে এই যে এই অপশনগুলো দেখছেন তো আপনারা, গিয়ে সেভ করে ফেলবেন। তাহলে আপনার ট্যাক্স হলো কয়টা, 60 ধরনের ট্যাক্স, পারচেজ এবং সেলস 14টা ট্যাক্স আপনারা অ্যাড করবেন, ঠিক আছে। আচ্ছা অ্যাড করার পর, হ্যাঁ বুঝি নাই, কাস্টম ট্যাক্স শো করতেছে না। কাস্টম ট্যাক্সটা কি? কাস্টম ট্যাক্স হচ্ছে, আমি বলি আপনাকে, ট্যাক্স রেট যখন আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে, ট্যাক্স রেট সিলেক্ট করলে এখানে আপনি এত ডিটেল দিতে পারবেন না, ঠিক আছে। এই দেখেন এখানে দেখেন কাস্টম, আমি ট্যাক্স রেট করছি, খালি ট্যাক্স নেম, ডেসক্রিপশন, এজেন্সি, ঠিক আছে। কিন্তু আপনি যে ওখানে ট্যাক্সটা রিক্লেম করবেন, আপনি যে ওখানে পারচেস ট্যাক্সটা যেখানে ইফেক্টিভ হবে, কাস্টমসে না গেলে তো আপনি এই কাজটা করতে পারবেন না, বুঝতে পারছেন। যদি আপনার ওগুলো প্রয়োজন না থাকে আপনি ট্যাক্স রেট দিয়েও করতে পারেন। আমি আপনাকে টোটালটা দেখাইলাম যে কাস্টমসে গেলে আপনি টোটালটাই পাবেন, বাট যদি আপনি ট্যাক্স রেট অ্যাড করেন, আর যদি দেখেন আপনাকে এটাও দেখাই, গ্রুপ ট্যাক্সে যদি যান, ঠিক আছে, এখন এই গ্রুপ ট্যাক্স রেট দেখেন, ট্যাক্স রেট অ্যাপ্লিকেবল অন, এইটার জন্য আপনাকে ট্যাক্স অ্যামাউন্ট, নেট ট্যাক্স অ্যামাউন্ট এবং ট্যাক্স অ্যামাউন্ট দুটো অ্যাড করতে হবে, ঠিক আছে। এখন এই গ্রুপ ট্যাক্সটা আসলে দরকার হচ্ছে যে প্রতিষ্ঠান প্রোডাক্ট বান্ডেল হিসেবে সেল করে, ধরেন প্রোডাক্ট এবং সার্ভিস। যেমন ধরেন একটা নার্সিং হোম, কথা বলতেছি, তার প্রোডাক্ট এবং সার্ভিস দুটোই আছে। সে কী বিক্রি করবে আপনার কাছে? সে বিক্রি করবে ধরেন কিছু মেডিসিন, একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ, এবং এই মেডিসিন এবং ইঞ্জেকশনের সিরিঞ্জ নিয়ে যাবে কে? একজন ধরেন নার্স নিয়ে যাবে। এই নার্স যে গিয়ে যে আপনার সার্ভিসটা দিয়ে আসলো, এটা হচ্ছে সার্ভিস, আর যে প্রোডাক্টগুলো নিয়ে গেল এটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট। এই দুটা মিলে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস সে একসাথে সেল করতেছে, এটা একটা বান্ডেল। এই বান্ডেলটা যদি আপনি করতে চান তখন আপনাকে এই গ্রুপ ট্যাক্সে যেতে হবে, মানে কয়েকটা প্রোডাক্টের গ্রুপ মিলে এখানে যেতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা এই ব্যাপারগুলো যদি কেউ কাজ করতে গিয়ে কোনো ঝামেলায় পড়েন তখন আমাকে নক করবেন, আমি তখন একটা একটা করে দেখাবো। প্রয়োজন ও পারচেস ট্যাক্স না, আপনি চেঞ্জ করে দিতে পারেন, এটা তো প্র্যাকটিস করবেন, কোনো অসুবিধা নেই।
আচ্ছা, গ্রুপ ট্যাক্সটা আমি কেন দেখাচ্ছি না, গ্রুপ ট্যাক্সটা এখানে যখন আপনি অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, এটা আমি জাস্ট এমনি দেখাই রাখি আপনাকে। এটার জন্য প্রিলোডেড কিছু কাজ করতে হবে, সেটা আপনার ক্লায়েন্ট ছাড়া আপনি করতে পারবেন না, বুঝছেন। এখন এই ক্লায়েন্ট আপনার কোনটার সাথে কি করে রাখবে এবং এটার নেট অ্যামাউন্ট এবং আপনার এই যে নেট এবং ট্যাক্স অ্যামাউন্ট টোটালটা কী হবে, এইটা উনি আগে থেকে কাজ না করলে আপনি এখানে এটা অ্যাপ্লিকেবল করতে পারবেন না, বুঝতে পারছেন। আমি আপনাদেরকে বলি, কেউ যদি কাজ করতে গিয়ে গ্রুপ ট্যাক্সের কোনো ঝামেলায় পড়েন, আপনাদের এই ফেসবুক গ্রুপ কিন্তু ফেসবুক বন্ধ না হওয়া বন্ধ থাকবে। কে কখন কোথায় কোনটা ঝামেলা করতেছেন আমাকে নক দিবেন, তখন আমি আপনাকে হেল্প করতে পারবো। যেমন আপনাকে বলি, মৌচাক ব্রাঞ্চের এক ভাই, উনি জাস্ট কুইক বুকটা আমি ওনাদের শেষ করছি, শেষ করে ফাইবার অ্যাকাউন্ট দেখাই, ফাইবার কীভাবে অ্যাকাউন্ট করবে, গিক কীভাবে পাবলিশ করবে দেখাই দিছি। উনি ফাইবার অ্যাকাউন্ট করে গিক পাবলিশ করার জাস্ট 2 দিনের মাথায় উনি এটা নক পাইছে ক্লায়েন্টের নক পেয়ে ওনাকে কুইক বুকের কাজ দেয় নাই, ওনাকে দিছে হচ্ছে যে ওনার কিছু রিসিট আছে, এই রিসিটগুলোকে এক্সেলে সাজায় দিতে হবে। ওকে, এখন আমি আপনাদেরকে একটা এক্সেলের ফরম্যাট দেখাইলাম যে ভাই এই ফরম্যাটে আমরা এই কাজটা করব। এখন আপনি কাস্টমারকে বললেন ভাই আমি এই ফরম্যাটের বাইরে তো কিছু পারবো না, আপনার এই ফরম্যাটটাই করতে হবে, বা এই ফরম্যাটেই আমি জানি, বা এটাই এরকম, তাহলে কি কাস্টমার ক্লায়েন্ট মানবে আপনার কাছে? বিষয়টা কি, উনি তখন আমাকে নক দিল যে ভাই উনি বলতেছে যে ওনাকে এক্সেল এটা সাজাই দিতে হবে। আমি তখন ওনাকে বললাম যে ওনার ম্যান্ডেটরি ফিল্ড কী কী, এটা ওনাকে জিজ্ঞেস করি। আপনার রিসিটে তো অনেক ইনফরমেশন আছে, কাস্টমারের নাম আছে, তাই না, ডেট আছে, প্রোডাক্টের ইনফরমেশন আছে, আপনার কোনটা কোনটা লাগবে। উনি তখন জানাইলো যে হ্যাঁ আমাকে কাস্টমারের নাম দেন, ডেট দেন, অ্যামাউন্ট দেন, বা এইটা দেন, এইভাবে আমাকে সাজায় দেন। ঠিক আছে, এখন আরেকটা কাস্টমার, সে বলল যে ভাই আমার ডেট লাগবে না, আমার শুধু নাম আর অ্যামাউন্ট হইলেই হবে। এইটা মানে আপনাকে জানাবে কে, বা এইটার ইনস্ট্রাকশন দিবে কে? ক্লায়েন্ট। এই গ্রুপ ট্যাক্সটাও কিছুটা এরকম, আপনি কি কি নিয়ে গ্রুপ করবেন এইটা তার কাছ থেকে ইনস্ট্রাকশন না পেলে আপনি করতে পারবেন না, বুঝছেন তো। তো কেউ যদি এরকম ঝামেলায় পড়েন, এই গ্রুপে আমাকে অন্তত নক করবেন। উনি যেমন আমাকে গ্রুপে নক করছে, ভাই এটা এরকম বলতেছে, আমি ওনার কাছে শোনেন, হ্যাঁ, তারপর উনি এক্সেলের কাজ জানে, হ্যাঁ ঠিক আছে, এটা এখন এইভাবে সাজানোর পরে কতগুলো ট্রানজ্যাকশন বললো, 60টা ট্রানজ্যাকশন, মানে 60টা রিসিট আছে যেটার ইনফরমেশন দিতে হবে। তো আমাকে বলছে কত টাকা ডিমান্ড করবো। আমি বললাম যে ভাই 60টা ট্রানজ্যাকশন তো আপনার বেশি সময় লাগবে না, আপনি এক কাজ করেন $20 চান, $20 চান, $15 মধ্যে রাজি হয়ে যান। আচ্ছা ঠিক আছে। উনি কথা বলতে বলতে ওনার সাথে কি মনে করে উনি $30 চাইছে, ক্লায়েন্ট রাজি হয়ে গেছে, বুঝছেন। মানে একটা এন্ট্রি মানে কত হইলো, 60টা না 50 সেন্ট, 50 সেন্ট মানে একটা জাস্ট আপনার এক্সেল এন্ট্রি দিয়ে দিবে, বাংলাদেশি টাকায় প্রায় 55-60 টাকার মতো পেয়ে গেছে। ওকে, এখন কি বুঝছেন টোটাল জিনিসটা? ওকে, তো যার কারণ আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি যে আপনাদের ক্লাস শেষ হয়ে যাবে, ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আপনি মানে আপনার সাথে আমাদের সম্পর্ক শেষ, ব্যাপারটা কিন্তু তা না, বুঝছেন। আমি যতদিন এই গ্রুপে আছি, আমি যদি বেঁচে থাকি, আপনাদের যা যা প্রবলেম আছে আমি সলভ করার চেষ্টা করব। যদি এমন হয়, এমন একটা প্রবলেম আসতে পারে যেটা হয়তো আমারও ধারণা নেই, হতে পারে না, এরকম আসে না দুনিয়াতে প্রবলেম যেটা আমিও সলভ করতে পারবো না, সেরকম প্রবলেমও যদি আসে তাহলে আমার থেকেও তো জানার লোক আছে না বাংলাদেশে, আমার থেকে অনেক ভালো জানে, তাদের সাথে আমার যোগাযোগ আছে, তাদের সাথে যোগাযোগ করে সলভ করে দিব, কোনো অসুবিধা নেই, বুঝতে পারছেন সবাই, টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা, তাহলে কি আমরা ট্যাক্সগুলো সেট আপ করতে পারবো? কটা ট্যাক্স বলছি? 7টা, 0, 5, 7.5, 10, 15, 20। এটা আমরা পারচেস ট্যাক্সের সাথেও অ্যাড করব, সেলস ট্যাক্সের সাথেও অ্যাড করব। আর ওই যে সেলস ট্যাক্সের সাথে যখন অ্যাড করব, পারচেস ট্যাক্স আপনারা চেঞ্জ করে দিতে পারেন। আমি 5 দিছি বলে আপনাদেরকে 5 দিতে এরকম না, আপনার পারচেসটা রিক্লেম করবেন 7 দিয়ে করেন, 10 দিয়ে করেন, এক একটা একভাবে করেন, অসুবিধা তো নাই। তাহলে রেট কম বেশি হলে ওটাও বুঝতে পারবেন যে হ্যাঁ কোনটার সাথে রেট কম বেশি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ট্যাক্স বুঝলাম, এরপর আসেন আমরা চার্ট অফ অ্যাকাউন্টসে যাই। এখানে দেখেন চার্ট অফ অ্যাকাউন্টস, আপনাদের কাছে কিন্তু এই জিনিসটা দেওয়া আছে, ঠিক আছে। এই চার্ট অফ অ্যাকাউন্টসের মধ্যে কি হয়, প্রথমেই দেখেন আছে ব্যাংক, ঠিক আছে, তারপর আছে কি পেপাল সম্পর্কে কারো ধারণা আছে?
রাইট। পেপাল হচ্ছে যেমন ধরেন আমাদের দেশে কি আছে, বিকাশ, রকেট, নগদ, এগুলো আছে না, এগুলোকে কি বলে, মোবাইল ওয়ালেট বলে, তাই না? আমরা ব্যাংক থেকে হোক বা বিভিন্নভাবে হোক ওখানে টাকা নিয়ে আমি বিভিন্ন জায়গায় পেমেন্ট করতে পারি সহজে। ব্যাংকেরটা যেমন কার্ড অ্যাড করতে হয়, আইডি পাসওয়ার্ড অনেক রকমের ইয়ে আছে, বাট ওয়ালেটগুলো থেকে খুব সহজে করা যায়। পেপাল হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বর্তমানে সব থেকে স্বীকৃত আপনার মানি ট্রান্সফারিং বা ওয়ালেট, ইন্টারন্যাশনাল ওয়ালেট, যদি বাংলাদেশে নাই বাট সারা পৃথিবীতে। পেপালের একটা সুবিধা বলেন বা অসুবিধা বলেন, আমাদের জন্য হয়তো সুবিধা, হয়তো অনেকের জন্য অসুবিধা, সেটা হচ্ছে পেপালে কিন্তু কোনো লিমিট নেই, ট্রানজ্যাকশনের কোনো লিমিট নেই। আপনারা যে বিকাশে যে ট্রানজ্যাকশন করেন দেখেন না, মান্থলি বা ডেইলি 50,000 টাকার বেশি আপনার সেন্ড মানি করা যাবে না, এরকম লিমিট আছে না? বা মান্থলি ধরেন এত টাকার বেশি করা যাবে, লিমিট আছে না? পেপাল হচ্ছে এমন একটা যেটাকে আপনি $2 থাকলেও তুলতে পারবেন। যেমন বাংলাদেশে এখন চলতেছে কি পেওনিয়ারে কিন্তু $50 আগে আপনি টাকা তুলতে পারবেন না, লিমিট আছে। আবার টাকা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বেশি পাঠাতে পারবেন না। পেপাল হচ্ছে কোনো লিমিটলেস, ওকে আপনি $2 দিলেও তুলতে পারবেন, 2 কোটি দিলেও তুলতে পারবেন। হ্যাঁ, এটা ভার্চুয়াল কার্ড। তাতে লাভ কি হচ্ছে? টাকা যারা বাইরে পাঠানো তারা তো পাঠাচ্ছি। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে কি যে এটা এখন কে কি মনে করে, আমরা মনে করি পেওনিয়ার হলে বিদেশ থেকে টাকা আরও বেশি আসতো বাংলাদেশ, এটা আমি মনে করি। কারণ যারা পাঠানোর তারা পেপাল হোক আর যে মাধ্যমে হোক তারা তো পাঠাইই দিবে, ওইটা আপনি ঠেকাইতে পারবেন না। বাট পেপালটা হলে ওই যেটা গেল ওটা তো গেলই, বাট যেটা আসতো সেটা আরও সহজ হইতো এবং টাকার আসার পরিমাণটা আরও বাড়তো। ওকে, তারপর দেখেন এখানে ক্রেডিট কার্ড আছে। এই তিনটা হচ্ছে আমার মানে মানি ট্রানজ্যাকশনের চার্ট অফ অ্যাকাউন্ট। ওকে, ব্যাংক, ক্রেডিট কার্ড, পেপাল। তারপরে দেখেন ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটি মানে কি জানেন কেউ? মালিকানা সত্ত্ব, মানে ওনারের কন্ট্রিবিউশন আর কি, বিজনেসে ওনার কত টাকা দিচ্ছে। হ্যাঁ, এই ওনার্স ইকুইটির আন্ডারে দেখেন, এই ওনার্স ইকুইটিটা কি, এইটা হচ্ছে মাদার অ্যাকাউন্ট, এইটা হচ্ছে মেইন অ্যাকাউন্ট। এইটার আন্ডারে কি আছে? ওনার্স কন্ট্রিবিউশন, ওনার্স ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, ডিস্ট্রিবিউশন উইথড্র না, ওনার্স কন্ট্রিবিউশনটা হচ্ছে বিজনেসে ওনার দিল। আচ্ছা, ওনার ডিস্ট্রিবিউশন হচ্ছে বিজনেস থেকে ওনার কোন খাতে কত টাকা ব্যয় করতেছে, ওনার্স ডিস্ট্রিবিউট করে দিল আর কি। মানে আমি আপনাকে বলতে চাচ্ছি, ধরেন ওনারের তো চাহিদা থাকতে পারে যে আমি এই খাতে এত টাকা ব্যয় করব। ধরেন আমি 1,00,000 টাকা দিচ্ছি, আমি মার্কেটিংয়ের পিছনে ব্যয় করব 20,000। যখন আমি বিজনেস চিন্তা করব, হ্যাঁ, ওনার যখন ক্যাপিটালটা দিবে তখন তো বিজনেসের ক্যাপিটাল, তখন তার ব্যক্তিগত ডিসিশনটা হলো না। না, এখানে হচ্ছে আমি আপনাকে বলি, ডিস্ট্রিবিউশনটা আমি যেটা বলতেছি এক্স্যাক্টলি ওইটা না, বাট ওই রকম। আমি আপনাকে বলি যে ওনার কি একজন ডিরেক্টর, তার একটা শেয়ার আছে। তো যখন মানে আপনার ডিরেক্টর বোর্ড থেকে কোনো ডিসিশন হয় যে কোন খাতে কত টাকা ব্যয় হবে, সেটা তো না, আমি মানে অ্যাকাউন্টসের ভাষায় যেটাকে বলেন, মানে ওনার ডিস্ট্রিবিউশন কখনো কোম্পানির মধ্যে হতে পারে না, কখনোই হতে পারে না। আচ্ছা, এটা কখনোই আপনার আইএফআরএস বলে বা কোথাও কেউ এটা সাপোর্ট করবে না। ওনার ডিস্ট্রিবিউশনটা যদি কোনো পার্সোনাল অ্যাকাউন্ট হয়, আমি আমার পার্সোনাল অ্যাকাউন্টে আমি ইনভেস্টমেন্ট করতেছি, আমি সেই ডিস্ট্রিবিউশন করতে পারবো, কিন্তু কোম্পানি অ্যাকাউন্টে কি ওটা ওনার্সের ডিস্ট্রিবিউশন হিসেবে দেখতে পারবো না। ড্রয়িংস হতে পারে, ওনার্স একটা ইনভেস্টমেন্ট দিলে সেটা টাকা উঠাইতে পারে, কিন্তু এটা কখনোই ডিস্ট্রিবিউশন হইতে পারে না, অ্যাকাউন্টসের ব্যাপার। এই জন্য আমার কনফিউশন হয় না এখানে আপনি যেটা বলছেন, না 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 না, বুঝতে চাচ্ছি যে বিষয়টা কোনটা, আমি বলতেছি এই ইস্যুটা কোনটা, ওনার্স মানে কি বলে ডিস্ট্রিবিউশনটা কি, এই জিনিসটা আমি বুঝতে চাচ্ছি। আচ্ছা, কুইক বুক এখানে যে চার্ট অফ অ্যাকাউন্টের ফরম্যাটে বুঝান যে এই ওনার্স ডিস্ট্রিবিউশনটা। আচ্ছা, আমি বলি, এটা মানে আপনার ব্যালেন্স শিটে কি হবে, মানে ওনার্স ইকুইটি পার্ট থেকে কি কমে যাবে? না না, ওনার্সের ইকুইটি পার্ট থেকে কমবে না, ওনার্সের ইকুইটি পার্ট থেকে কমবে না। আমি বলি ওনার্স ডিস্ট্রিবিউশনটাকে এখানে যে হিসেবে ওরা বোঝায় সেটা হচ্ছে, ধরেন ওনার্স মানে ওনার তো একজন ডিরেক্টর, ওনার নিজস্ব আছে, ওনার শেয়ার আছে, তাই তো? এখন ওনাদের কিছু থাকতে পারে, মানে ওনাদের কিছু সিদ্ধান্ত থাকতে পারে যে আমি কোন খাতে টাকা ব্যয় করব। একটা জিনিস বুঝেন, কোন খাতে টাকা ব্যয় করব। কুইক বুক এটাকে ওইভাবেই করে যে ওনারদের যে ওনার টাকাটা কোন দিকে ব্যয় করতেছে, ঠিক আছে, এইটাকে সে একটা চার্ট অফ অ্যাকাউন্ট হিসেবে ধরে। তাহলে তো এটা আমি চিন্তা করতে পারি যে ওনার সিকিউরিটি একটা সাবসিডিয়ারি লেভেল।
হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ হতে পারে, এরকমই হতে পারে। তাহলে না না ওনার সিকিউরিটি হিট করবে না এবং এক্সপেন্ডিচার হিট করবে না। বাজেট আমার তো মনে হচ্ছে যদি ওনার যদি 10টা খাত থাকে সেক্ষেত্রে সে 5টা খাতের উপর ডিস্ট্রিবিউট করবে। হ্যাঁ, এটা কিছুটা সেরকমই, মানে আপনার এটা কাজ করতে গেলে আমি এটা দেখাবো। Non-transitional, মানে কি বলে নন ক্যাশ ট্রানজাকশন হতে পারে। এক্স্যাক্টলি, এটা হচ্ছে এটা আমার ব্যালেন্স শিট ইনকাম স্টেটমেন্ট কোথাও ইফেক্ট আসবে না। এফেক্ট আসবে না। এটা হচ্ছে কি ওনাদের ডিসিশনটা যে নিচ্ছে যে কোন দিকে আপনি ব্যয় করবেন, সেটাও তো একটা লেজারে আপনাকে দেখাইতে হবে। এটা হচ্ছে সেটাই, কারণ ও দেওয়ার মানে টাকা দেওয়ার পরে তো তার আর ওখানে কোনো মালিকানা সত্ত্ব থাকতেছে না, তখন তো ওটা বিজনেস তো নিজে একটা মালিকানা, তাই না? বিজনেস নিজে একটা সত্ত্ব। এটা রেয়ার কেস, মানে এটা অ্যাকাউন্টসের ইয়েতে এটা রেয়ার কেস হবে কি হয় না, আপনি এখানে রেয়ার কেস কয়েকটা পাবেন। এই সফটওয়্যারে যেহেতু ইয়াতে আপনি জেরোতে গেলেও দেখবেন এরকম রেয়ার কেস 2-1টা আছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখি, ওনার সিকিউরিটি দেখলাম, এরপর দেখেন ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট কী বলছে এটা? ভেহিকেলস, অফিস ভ্যান। তাহলে আমরা কি বুঝলাম? ভেহিকেলস হচ্ছে মাদার অ্যাকাউন্ট, ঠিক আছে, আর অফিস ভ্যানটা হচ্ছে এরকম অনেকগুলো ফিক্সড অ্যাসেট থাকতে পারে, বিল্ডিং থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, তার মধ্যে একটা হচ্ছে অফিস ভ্যান। ওকে, জি জি জি, অফিস ভ্যান। এখন ভেহিকলসের মধ্যে অফিস ভ্যান থাকতে পারে, কার থাকতে পারে, ট্রাক থাকতে পারে, এগুলো সব কিছু আছে। এটা থাকতে পারে। আচ্ছা, তার মানে ফিক্সড অ্যাসেটের মধ্যে আমার ভেহিকেল আর অফিস, মানে ভেহিকেল আর অফিস ভ্যান চলে আসলো ফিক্সড অ্যাসেট। এরপর দেখেন এক্সপেন্সে কি আছে দেখেন, এখানে যে যতগুলো আছে, হ্যাঁ, এগুলো সবই হচ্ছে এক্সপেন্স। এখানে দেখেন, এখানে আমরা আপনাদেরকে ভাগ করে দিছি যে কোনটা এক্সপেন্স আর কোনটা কি, তাই না? কিন্তু সব জায়গায় কি এরকম ভাগ করা বলা থাকবে এটা এক্সপেন্স বা এরকম কিছু বলা থাকবে না তো, তাই না? তো আপনারা যেটা করবেন যে এই চার্ট অফ অ্যাকাউন্টগুলো আপনারা অ্যাড করবেন কুইক বুকে কীভাবে সেটা আপনাকে দেখা যায়। এইটা তো সবার কাছে আছে, আছে না? এটা সবার কাছে, নতুন যারা তাদের কাছে দিছি না? এটা এই লিঙ্কটা দিছি তো, গ্রুপে লিঙ্কটা দিছি তো। আচ্ছা, আমি দরকার বলে রাত্রে আবার দিয়ে দেবো আজকে। আচ্ছা, আমরা কুইক বুকে যাওয়ার পর আমরা যাব হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট, ট্রানজ্যাকশন থেকে সবাই কি বুঝতে পারতেছেন চার্ট অফ অ্যাকাউন্টটা কোথায় আছে? চার্ট অফ অ্যাকাউন্ট আছে ট্রানজ্যাকশনে। আমরা এই যে নেভিগেশন প্যানেল থেকে ট্রানজ্যাকশনে যাব, ট্রানজ্যাকশন থেকে চার্ট অফ অ্যাকাউন্টসে যাব। ওকে, আগেরটা যেমন আমরা ভ্যাট সেন্টারে ছিলাম, এখন আমরা চার্ট অফ অ্যাকাউন্টসে চলে আসলাম। এখানে আসলে দেখবেন যে চার্ট অফ অ্যাকাউন্টে প্রিলোডেড কিছু চার্ট অফ অ্যাকাউন্ট কুইক বুকে দেওয়াই আছে, হ্যাঁ। এগুলো কিন্তু আপনি একটাও অ্যাড করেন নাই, ঠিক আছে, এগুলো একটাও অ্যাড করেন নাই, এখানে প্রিলোডেড চার্ট অফ অ্যাকাউন্ট দেওয়া আছে। এখন ধরেন চার্ট অফ অ্যাকাউন্টের একটা বেসিক জিনিস হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট নাম্বার, তাই না? নাম্বার আছে না চার্ট অফ অ্যাকাউন্টের? আমরা কিন্তু নাম্বার দিই যে কোনটা কোন ধরনের চার্ট অফ অ্যাকাউন্ট, আমরা কোন নাম্বার দিয়ে শুরু করব। কুইক বুকে অপশনটা হচ্ছে ম্যান্ডেটরি না, আপনি রাখতেও পারেন নাও রাখতে পারেন, বাট যখন জেরোতে যাবেন তখন আপনি নাম্বার ছাড়া চার্ট অফ অ্যাকাউন্ট খুলতেই পারবেন না, নাম্বার লাগবে। ফেসবুকে যদি আমি প্রথমে নাম্বার ছাড়া ওপেন করি, পরে আবার নাম্বার এড করতে হবে। হ্যাঁ, কিন্তু তার জন্য আপনাকে সেটিংসে গিয়ে আজকের ভিডিওটা যা দিছি ভাই, একটু শোনেন, আজকের ভিডিওটা যে দিছি না, সেখানে চার্ট অফ অ্যাকাউন্ট পর্যন্ত আছে, ওইখানে দেখবেন আমার বলা আছে। হ্যাঁ, এটা তো আমরা ম্যানুয়াল করতেছি, এরপর ইম্পোর্টও করব, এর মধ্যে এই কথাটা বলা আছে। যদি আপনারা কেউ এখানে চার্ট অফ অ্যাকাউন্ট নাম্বার দিতে যান, সেক্ষেত্রে আমরা যখন অ্যাকাউন্ট সেটিংস করব, আজকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, সেটিংসের মধ্যে এই চার্ট অফ অ্যাকাউন্ট নাম্বারটা আমরা শো করব কি না, এটা একটা অপশন আছে, টিক দেওয়া যায় আবার তুলে দেওয়া যায়। ওটা যখন আমি টিক দিব, তখন এই যে নেমের আগে দেখবেন এখানে একটা নাম্বার অপশন চলে আসবে, তখন আপনাকে নাম্বার দিতে পারবেন। ওকে, কিন্তু ভাই আপনি ঠিক আছে, বুঝতে পারছি। আমি মানে আমার একটা প্রবলেম হচ্ছিল, সেটা হচ্ছে আমি করছি, এটা আসছে, হ্যাঁ, পরবর্তীতে আমি একটা নাম্বার দেওয়ার জন্য আমি সেটিং এ যাই, নাম্বার অন করে দিয়ে যখন আমি চার্ট অফ অ্যাকাউন্ট ওপেন করতে যাই, সেখানে নাম্বার শো করে, কিন্তু চার্ট অফ অ্যাকাউন্টে সেভ নেয় না। সে আবার আমি ওকে দিচ্ছে, ওকে নেওয়ার পর আবার যখন আমি দিতে যাচ্ছি, তখন ওই আপনার নাম্বার ছাড়া যে ডেসক্রিপশন শুরু আসে না, ওটুকি আসতেছে, নাম্বারটা নিচ্ছে। তাহলে এটা ইন্টারনাল কোনো বিষয়, কিন্তু অনেক সময় হয় না যে আমরা একটা কাজ করতে সেভ হচ্ছে না বা এরকম হতে পারে। আপনি আরেকবার আজকে ট্রাই করেন তো, ট্রাই করার পরে যদি না হয়, দেখি
আমার প্রবলেম ছিল। আচ্ছা অপশনগুলো দেখাচ্ছে এখানে কি চার্ট অফ অ্যাকাউন্টে ক্লিক দেওয়া ছিল না নাকি এজন্য এরকম আসছে? হ্যাঁ হ্যাঁ চার্ট অফ অ্যাকাউন্ট ক্লিক দেওয়া ছিল না আমরা যখন সেটিং করছিলাম এটা প্রিভিয়াস তো না দেখা যাচ্ছে মানে কোনটা কোনটা কথা বলতেছেন? এই যে শো করতেছে উপরের তিনটা না এই যে লেখাগুলি শো করতেছে চার্ট অফ অ্যাকাউন্ট ক্লিক দেওয়া ছিল না এজন্যই কি আপনার এরকম দেখাচ্ছে? আমি না কথাটা বুঝতে পারতেছি না। মানে উনি যে আপনি যখন যে বোর্ডটা দেখাচ্ছেন হ্যাঁ হ্যাঁ সেখানে কি সারা আমাদের টিক দেওয়া ছিল কি যে চার্ট অফ অ্যাকাউন্টে কোথায়? ওই যে সেটিংসে সেটিং সেটিংসে আগে টিক দেওয়া ছিল না আপনি যে আজকে যে ভিডিওটা দিচ্ছেন হ্যাঁ 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 সেটার মধ্যে যে জিনিসটা প্রবলেম যে কথাটা শো করছেন আপনি হ্যাঁ হ্যাঁ সেটা কি এখানে এই যে মধ্যে করা আছে ও না না এখানে করা নাই, এখানে করা নাই, এখানে করা নাই। মানে এখন তো করতে চাই এখন কি করতে আচ্ছা আচ্ছা আমি দেখাচ্ছি, এটা দেখাচ্ছি। একটা নতুন আচ্ছা এইটার দায়িত্ব হচ্ছে ভাইয়ের, পারবেন না দেখাতে? আচ্ছা না এটা ইয়ে করতে হবে, সেটিংসে যেতে হবে, অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংস, এটা আছে অ্যাডভান্সে। আজকের ভিডিওটার মধ্যে এটা আছে না? আমার এই কথাটা আছে তো, আমাদের আগের দিনে যেটা ছিল সেই ভিডিওটাই তো সেটাই তো। হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা দেখেন এখান থেকে আসবেন অ্যাডভান্সে আসার পর এই চার্ট অফ অ্যাকাউন্টস, এই যে দেখেন এই সেকশনটা দেখতে পাচ্ছেন, এই চার্ট অফ অ্যাকাউন্টসে যদি যান, এই যে এনাবল অ্যাকাউন্ট নাম্বার, এটা যদি আপনি অন করে দিলেন তাহলে নাম্বার এনাবল হইলো। এখন এই যে এখানে যদি আপনি টিক দেন তাহলে এনাবল নাম্বারটা শো করবে। এখন যদি আমি এটা সেভ করি, নাম দাঁড়ান একটা রিফ্রেশ দিই। দেখে আরেক জায়গায় থেকে ওই যে আমারও সেম প্রবলেম হয়েছে এই প্রবলেম হয়েছিল না? প্রথমে আসে না পরে আসে আসছে। আচ্ছা এটা যেটা হবে, আমরা যখন করার পর দেখি এখানে যেটা হবে, এটা আমরা এই অপশনটা চালু করার কারণে এই সামনে নেমের সামনে একটা নাম্বার অপশন হবে। হ্যাঁ আসছে না? এটা হয় অনেক সময়। ওই যে ভাইয়ারটা হচ্ছিল না, এখন হয়ে গেছে, এটা হয়ে যাবে, অসুবিধা নেই। আচ্ছা আমরা এটা করি, এটা অসুবিধা নাই। আপনি মনে হয় 3টা অ্যাড করছিলেন না ভাই? ওকে ঠিক আছে, আমরা চার্ট অফ অ্যাকাউন্টটা অ্যাড করা দেখি আর কি। আমরা চার্ট অফ অ্যাকাউন্টে কোথা থেকে যাব বলছি? ট্রানজ্যাকশন থেকে চার্ট অফ অ্যাকাউন্ট। হ্যাঁ এখানে গেলে এই যে উপরের 3টা ভাই হচ্ছে ট্রাই করছিল, এই উপরের 3টা বাদ দিয়ে বাকি এগুলো প্রিলোডেড পেয়ে যাবেন আপনি। ঠিক আছে, কমন কিছু চার্ট অফ অ্যাকাউন্ট আছে যেগুলো ওরা দিয়ে রাখছে। এখান থেকে আমরা যাব হচ্ছে নিউতে। আচ্ছা নিউতে গেলে দেখেন এই যে এরকম একটা বক্স পাবেন, অ্যাকাউন্ট। তাহলে আমরা যদি একটা ব্যাংক অ্যাড করি, ধরেন এই যে ওয়েলস ফার্গো ব্যাংক, ঠিক আছে, এই ওয়েলস ফার্গো ব্যাংকের বলা আছে কি ওয়েলস ফার্গো চেকিং। চেকিং মানে কি বলেন তো? না না, ব্যাংকের ক্ষেত্রে চেকিং মানে হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। ওয়েলস ফার্গো কোনো ব্যাংকের পাশে যদি কখনো দেখেন চেকিং লেখা আছে তাহলে বুঝবেন ওটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। আচ্ছা তাহলে আমাদের এখানে দেখেন, এখানে একটা ঠিক আছে, ব্যাংকের ক্ষেত্রে আমরা কি বলবো? ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এটা হবে আমাদের অ্যাকাউন্ট টাইপ। আর ডিটেল টাইপে কি দিব? ক্যাশ অন হ্যান্ড। ক্যাশ অন ক্যাশ ইকুইভ্যালেন্ট ব্যাংক কুই। এখানে আছে ক্যাশ অ্যাট ব্যাংক এন্ড কিন্তু ডিটেইলে ব্যাংক আছে তো অ্যাকাউন্ট টাইপ আমার এখানে নাই কেন? ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এখানে হবে ব্যাংক কুই। মানি ওয়ালেট হ্যাঁ মানি মার্কেট না, এটা দেবো আমরা কারেন্ট। কারেন্ট অ্যাসেট এই জন্য সেভিং না কারেন্ট অ্যাসেট না, অ্যাসেট তো আলাদা জিনিস। ধরেন এখানে আমরা যদি অ্যাসেট দিতাম তাহলে এখানে কি আছে, এই যে কারেন্ট অ্যাসেট এখানে আলাদাভাবে আসেই। হ্যাঁ আমি এখানে ব্যাংকের ক্ষেত্রে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টই হবে, এটার দ্বিতীয় কোনো অপশন নাই। সেকেন্ড হচ্ছে ডিটেল টাইপে, এখানে দেখবেন অনেকেই ব্যাংক পেয়ে যাবেন সরাসরি। যদি ব্যাংক না থাকে তাহলে কাছাকাছি আমরা দেব কারেন্ট মানে কি? চলতি না, হিসাব আলাদা। কারেন্ট মানে চলতি, মানে আমরা ব্যাংকে টাকা রাখাকে কিন্তু আমরা টাকাটা নিজের কাছে রাখাই
ধরে নিচ্ছি আর কি, মানে ওটা ব্যাংকের কাছে আছে। কেউ যদি আপনাকে একটা চেক দেয়, চেক মানে কিন্তু আপনার ওটা ক্যাশই ধরে নিতে হবে যে আমি টাকা পেয়ে গেছি। হ্যাঁ, না পেলে অ্যাকাউন্টে টাকা না থাকলে সেটা অন্য হিসাব, বাট কেউ চেক দিলে তো এটার কাছাকাছি যাবে হচ্ছে আপনার কি কারেন্ট দিব আমরা এটা, যদি ব্যাংক না থাকে। আর ব্যাংক থাকলে এখানে ব্যাংক সিলেক্ট করব। যেমন এই ভার্সানে এটা এরকম, অন্যান্য ভার্সানে ধরেন আমরা ব্যাংক ক্রেডিট কার্ড আলাদাভাবে পেয়ে গেছি। ওকে, তো যাদের ব্যাংক আছে তারা তো ব্যাংক দিলেন, যাদের ব্যাংক নাই মাথা খারাপ করার দরকার নেই, কারেন্ট দিবেন। এখানে কাছাকাছি কারেন্টই হবে এটা, ঠিক আছে। আর সেভিংসের ক্ষেত্রে যদি এরকম সেভিংস অ্যাকাউন্ট হয় তাহলে সেভিংস দিবেন বা কারেন্টই দিবেন, অসুবিধা নেই। আচ্ছা, এখন আমরা ব্যাংকের নাম দিব হচ্ছে ওয়েলস ফার্গো। এই চার্ট অফ অ্যাকাউন্টটার নাম কি হবে আমার, আমরা যে ট্রানজ্যাকশন করব এই চার্ট অফ অ্যাকাউন্ট বা এই লেজারটার নাম কী হবে, আমার ব্যাংকের লেজার, তাহলে আমার ব্যাংকের নাম দিতে হবে ওয়েলস ফার্গো চেকিং দিলাম। চেকিং বা আপনি কারেন্টও দিতে পারেন এখানে। ওকে, আচ্ছা এখন ধরেন আমরা আমাদের সুবিধার জন্য যে এটা আমার আসলে ধরেন ওয়েলস ফার্গো ব্যাংকে আমার আরও অ্যাকাউন্ট থাকতে পারে বা এরকম থাকতে পারে, যদিও এখানে দেয়া নাই, ধরে নিচ্ছি যে ধরেন আমার এই অ্যাকাউন্টের লাস্ট 4 ডিজিট হচ্ছে এরকম, ঠিক আছে, লাস্ট 4 ডিজিট হচ্ছে এরকম। তো আমরা অ্যাকাউন্টের লাস্ট 4টা ডিজিট এটার সাথে দিয়ে রাখবো যাতে আমরা সবসময় বুঝতে পারি যে আমরা কোন অ্যাকাউন্টের ট্রানজ্যাকশনটা করতেছি। ডেসক্রিপশনে কিছু দেওয়া থাকলে দিলেন। আচ্ছা, এই দেখেন একটা আছে ইন সাব অ্যাকাউন্ট। ইন সাব অ্যাকাউন্ট বলতে আপনি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন, নাম্বারটা এখনও আপডেট হয় নাই, নাম্বারটা সিলেক্ট করছি, আপডেট হলে ওখানেই চলে আসতো। আপনারও এরকম ছিল না, পরে অ্যাড হয়ে গেছে, হবে। আচ্ছা, ওইটা আমি গ্রুপে দিয়ে দিব না, কোনটার জন্য কত সিরিয়াল ইউজ করতে হয় ওটা আমি দিয়ে দিব না। আচ্ছা, ইন সাব অ্যাকাউন্ট যদি আমি ধরি তাহলে এই অ্যাকাউন্টটা ধরেন এই অ্যাকাউন্টটা কোনো মাদার অ্যাকাউন্টের আন্ডারে যাবে। ধরেন মাদার অ্যাকাউন্ট আপনি এটা খুলছেন এক্সপেন্স, আপনার একটা খাতা আছে, খাতার মধ্যে লেখা আছে এক্সপেন্স। এই খাতার বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন ধরনের এক্সপেন্স লেখেন, ট্রাভেল এক্সপেন্স এত, তারপর লেখেন ধরেন যে অফিস অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এত, ওইভাবে লিখেন। তাহলে এই যে খাতাটা, এই খাতাটার উপরে কী লেখা আছে, মাদার অ্যাকাউন্ট কোনটা, এক্সপেন্স, তার আন্ডারে কী কী আছে, ট্রাভেল এক্সপেন্স আছে, অফিস অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে, আরও কি আছে, এন্টারটেইনমেন্ট আছে। আমি ধরেন আমার ব্যাংক অ্যাকাউন্ট, আমার ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংকের আন্ডারে আমি চারটা যদি চিন্তা করি, আমার ব্যাংক অ্যাকাউন্ট এর আন্ডারে যে কারেন্ট অ্যাকাউন্ট আছে, আমার 3টা ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট আছে, সে একটা সাব, সেখানে আমি কি করব? আপনি যেটা বললেন হ্যাঁ, আপনি ধরেন যে একটা চার্ট অফ অ্যাকাউন্ট খুললেন, ব্যাংক অ্যাকাউন্টস কথার কথা। ব্যাংক তো আমার মাদার, যে জিরো ব্যালেন্স শিট। আচ্ছা না, এটা ব্যাংকের ক্ষেত্রে এটা হবে না, ব্যাংকের ক্ষেত্রে এটা করলে সমস্যা আছে। আমি তো করতে পারি আমার কারেন্ট অ্যাকাউন্ট, আমি কারেন্ট অ্যাকাউন্টে যদি গ্রুপ করি। না না না, এখানে ব্যাংকের সমস্যা আছে। কী সমস্যা আছে বলতেছি আপনাকে। ধরেন অন্যান্যগুলো এক্সপেন্সের ক্ষেত্রে আপনি করলেন, ইনকামের ক্ষেত্রে এভাবে করলেন, কোনো অসুবিধা নেই, বাট আপনি ব্যাংকের ক্ষেত্রে করলে সমস্যা আছে কি, ব্যাংকের ক্ষেত্রে আপনার অবশ্যই একটা ওপেনিং ব্যালেন্স থাকবে, যে মানে শুধু ব্যাংকের ক্ষেত্রে না, যেগুলোতে আপনি ট্রানজ্যাকশন করবেন। যখন আপনি মাদার অ্যাকাউন্টের আন্ডারে আনবেন, এই কুইক বুকে সবগুলার যে একটা যোগফল বা সবগুলার যে একটা সামারি, এটা মাদার অ্যাকাউন্টে আসবে না, বুঝছেন। যার কারণে ব্যাংকের ক্ষেত্রে কেউ সাব অ্যাকাউন্ট করেন না, এটা আমি অন্যটার ক্ষেত্রে দেখাচ্ছি। ঠিক আছে, না এটা এটা অন্য জায়গায় দেখাতে হবে। নর্মালি ব্যাংক বা অ্যাসেট যেগুলো ধরেন আমরা 1000 না, আমরা 1 দিয়ে 1001 বা 1002, এটা আমরা নর্মালি করি হচ্ছে খুব মানে ফ্রিকুয়েন্ট ইউজার যেগুলো ধরেন ব্যাংকে, বিশেষ করে টাকা পয়সার ক্ষেত্রে, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে আমরা 1 ইউজ করি। 1 ইউজ করলে হয় কি, এগুলো সবসময় উপরের দিকে থাকে এবং আমরা ফ্রিকুয়েন্টলি ইউজ করি, ঠিক আছে। যেমন ধরেন আপনার অ্যাসেটের ক্ষেত্রে, ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে নাম্বারটা কত আসে, 5 বা 6, 5, 6 দেয় না। আমি এটা লিস্ট এটা দিয়ে দেবো না, ইন্টারন্যাশনালি স্বীকৃত। হ্যাঁ, 1 থেকে 8 পর্যন্ত সিলেক্ট করে। ইয়াতে গেলে আপনি 0তে গেলে একদম ফিক্স করাই থাকবে, আপনি আর নড়াচড়া করার উপায় নেই। আচ্ছা, ফিক্স থাকবে। আচ্ছা, ডিফল্ট ট্যাক্স কোড, এইটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা হচ্ছে কি, এটা সবগুলোর ক্ষেত্রে যদি ধরেন ট্যাক্স কোড আপনি একটা সিলেক্ট করলেন, হ্যাঁ, যখনই আপনি কোনো ট্রানজ্যাকশন করবেন অটোমেটিক ট্যাক্স চলে আসবে 10%, ওটা ওখানে চেঞ্জ করা যাবে।
ইনস্ট্যান্ট ওখান থেকেও চেঞ্জ করা যাবে, বাট এটা আমরা ব্যাংকের ক্ষেত্রে দিব না। আচ্ছা, এখন দেখেন আপনাকে কি বলছে ব্যালেন্স, এটা ব্যালেন্স কত আছে দেখেন তো, $250 ব্যালেন্স আছে। ডেট কবে? 1/1/21। এখানে ব্যালেন্স দিলাম আমরা 250, আর এখানে আমাকে দিতে হবে 1/1/21। ও না, এদিক থেকে যাই, 2021 সালের জানুয়ারির 1 তারিখ, এটাই তো হয় নাকি 1/1/21? আচ্ছা, এখন দেখেন অনেকে একটু ঝামেলায় পড়বেন কোন কোন ক্ষেত্রে বলি। আপনি ব্যালেন্স দিলেন 250, ডেট এখানে বলা আছে অ্যাজ অফ ডেট বলতেছে, তাই না? অ্যাজ অফ লেখা আছে, অ্যাজ অফ হচ্ছে 1/1/21। এখন ধরেন আপনার একটা ট্রানজ্যাকশন আপনি দেখতেছেন, যেটা হচ্ছে সাপোজ ধরেন 25/12/20, মানে 1/1/21 মানে কি 21 জানুয়ারি 1 তারিখ থেকে কার্যকর এই অঙ্কটা। বাট একটা ট্রানজ্যাকশন আপনি পাচ্ছেন 2020-এর ডিসেম্বরের 25 তারিখ, 5 দিন আগের, গত বছরের। ওই ট্রানজ্যাকশন যদি আপনি এই ব্যাংকের ক্ষেত্রে করতে যান, তাহলে আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন না। কারণ কি, সে তখন বলবে যে 25/12/2020-এ তোমার এই অ্যাকাউন্টটি ছিল না, তুমি ট্রানজ্যাকশন করবা কি করে? আমার এটা ওপেনিং ব্যালেন্স, এই যে 250 টাকা, এটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স। মানে আমি 1/1/2021-এ এই ওপেনিং ব্যালেন্স দিয়ে এই অ্যাকাউন্টটা খুললাম। তাহলে অ্যাকাউন্ট খুললাম কবে? 1/1/2021-এ। এখন যদি আপনি 25/12/2020 মানে ডিসেম্বরের 25 তারিখ, 6 দিন আগের একটা ট্রানজ্যাকশন করতে যান, তখন কিন্তু এটা করতে পারবেন না। অনেকে দেখবেন এই অ্যাজ অফ ডেটটা খেয়াল করে না, ধরেন এটা 2024 সালের ডেটে সেভ করে ফেলছে। এখন সেভ করে ফেলার পরে যখন এটা 2023-এর একটা ট্রানজ্যাকশন দিতে যাচ্ছে, নিচ্ছে না, ভাই আমার তো এখানে ট্রানজ্যাকশন হয় না। তখন দেখতে হবে, হ্যাঁ হ্যাঁ, না না, ডেট দিতে হবে, মানে ডেট দিতে হবে বলতে বিশেষ করে যেগুলোর ওপেনিং ব্যালেন্স আছে। সাপোজ ধরেন আপনি এই মে মাস, এটা মে মাস না, মে মাসের 1 তারিখ থেকে একটা কুইকবুক অ্যাকাউন্ট খুলছেন নতুন কোম্পানির, আপনাকে সেট আপ করতে বলছে। এখন এই কোম্পানিটার বয়স ধরেন যে 2 বছর, কথা। এখন মে মাসের 1 তারিখে যে আপনি খুলবেন, আপনি যখন কোম্পানির ডাটা হাতে পাবেন, তখন আপনাকে দেখতে হবে কোন তারিখ থেকে আপনাকে এই অ্যাকাউন্টটা করতে বলছে। ধরেন বলছে জানুয়ারির 1 তারিখ থেকে, 2024-এর জানুয়ারি 1 তারিখ থেকে। আপনি কাজ পেয়েছেন কবে? মে মাসে। আপনাকে বলছে জানুয়ারি 1 তারিখ থেকে। এখন 2023 সালেরও তো হিসাব আছে। আপনাকে তখন কি করতে হবে, এটা আমি ইয়ার বাইরে বলতেছি, আপনাকে বলতে হবে যে 31 ডিসেম্বর 2023 সালের যে ট্রায়াল ব্যালেন্স আছে, ট্রায়াল ব্যালেন্স মানে কি, আগের সব জের, তাই না? এই ট্রায়াল ব্যালেন্সটা আমাকে দাও। যখন সে ট্রায়াল ব্যালেন্স দিবে, তখন কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সবগুলার 1/1/2024 সালের সবগুলো হিসাব পাবেন না আপনি ট্রায়াল ব্যালেন্সে। মানে 2023 সালের ডিসেম্বরের শেষ দিন যেটা ট্রায়াল ব্যালেন্স ছিল, সেটা কিন্তু 2024 সালের জানুয়ারি 1 তারিখের ওপেনিং ব্যালেন্স হবে, তাই না? তাহলে আপনি এখানে হিসাব করতেছেন জানুয়ারি 2024 থেকে, আপনার অ্যাজ অফ ডেট দিতে হবে জানুয়ারি 2024, এবং ওই ট্রায়াল ব্যালেন্সে এই ব্যাংকের যে ব্যালেন্স আছে সেটাই হবে এটার ওপেনিং ব্যালেন্স। সবাই কি বুঝতে পারলেন? আপনারা তো বুঝছেন, বাকিরা কি বুঝতে পারলেন? আমার কথাটা বুঝতে পারেন নাই? না পারলে বলেন, আমি আবার বুঝে বলবো। আচ্ছা, ধরেন একটা কোম্পানি 2023 সাল থেকে চলতেছে, আমরা ওই ক্লায়েন্টের কাজ পাইলাম মে মাসে পাইলাম, এই 2024-এর আজকের ডেটে আমরা পাচ্ছি কাজটা। সে আমাকে বলল, ভাই আমার কোম্পানি 2023 সাল থেকে চলে, বাট 23 সালের আমি ওই রকম কিছু রাখতে পারি নাই, আমি 2024-এর জানুয়ারি থেকে আমি এই কুইকবুকের রেকর্ডগুলো রাখতে যাচ্ছি। মানে আগে যা হয়েছে, আমি জানুয়ারি থেকে এটার রেকর্ড রাখতে যাচ্ছি। এখন জানুয়ারি থেকে যদি সে রেকর্ড রাখতে চায়, তাহলে সে কোন ডেট থেকে আপনাকে হিসাব নিকাশগুলো দিবে বলেন, বুঝিয়ে দিবে? জানুয়ারি থেকে রাখতে হচ্ছে জানুয়ারি 1 তারিখের ডেটে বুঝিয়ে দিবে। জানুয়ারি 1 তারিখের ডেটে যদি বুঝিয়ে দেয়, তাহলে সেই হিসাবটা হবে কোন ডেটের? 31 ডিসেম্বর 2023-এর, মানে আগের দিনের ডেটের যে ব্যালেন্স, সেটাই তো আপনার জানুয়ারি 1 তারিখে এসে আপনার ওপেনিং ব্যালেন্স হবে না? এই কথাটাই বলতে চাচ্ছি, যে ধরেন
সে যখন আপনাকে এটাকে ট্রায়াল ব্যালেন্স বলে, তাই না? এসে ক্লোজিং সেটা বন্ধ। এসির রিমোট কই? এখানে তো দেখতেছি না, এটা তো হচ্ছে আচ্ছা কেউ একজন একটু এসির রিমোটটা মনে হয় যে ওই পাশে আছে, একটু না না এইটা হচ্ছে যে ইয়ার, হ্যাঁ। তো যেটা যেটা হচ্ছে ওকে, তো যেটা হচ্ছে কি আমরা এক একে যেটা ট্রায়াল মানে 31/1 যে ব্যালেন্স, ওটা আমরা এক একে ট্রায়াল ব্যালেন্সটাকে আমরা এক একে ওপেনিং ব্যালেন্স হিসেবে অ্যাড করব, বুঝতে পারছেন? এখন ধরেন আপনি এক একে ওপেনিং ব্যালেন্স হিসেবে $250 অ্যাড করছেন। এখন যদি আপনি ডিসেম্বরের 25 তারিখে একটা ট্রানজ্যাকশন করতে যান তাহলে করতে পারবেন? কারণ সে তখন আপনাকে বলবে যে ভাই তোমার এটার জন্মই হয়েছে 1/1/2024, তাহলে তুমি এটা 23-এর ট্রানজ্যাকশন কীভাবে করে? তখন তো তোমার এই অ্যাকাউন্টই ছিল না, বুঝছেন? এই জন্য এই অ্যাজ অফ ডেটটা খুব ইম্পর্টেন্ট, এটা হিসাব করে নেবেন যে আপনার কতদিনের ট্রানজ্যাকশন আছে। ওকে, এটা যদি আমি এখন 7 ক্লোজ করে দেই, এই যে ওয়েলস ফার্গো ব্যাংক আসছে, ওপেনিং ব্যালেন্স কত? $250 পাউন্ড, হ্যাঁ ইউকে তো পাউন্ডে। আচ্ছা দেখেন, এটা যদি আমরা এডিটে যাই, এডিটে গেলে দেখেন আপনি এগুলো এডিট করতে পারবেন, হ্যাঁ এগুলো এডিট করতে পারবেন, কিন্তু এই ব্যালেন্সটা এডিট করা যাচ্ছে না। ব্যালেন্স এডিট করার অপশন আছে? নাই। এখন ধরেন আপনি লেখার সময় একটা ভুল করে ফেলছেন, 250 জায়গায় 300 লিখলেন, 260 লিখলেন, হতে পারে না ভুল? 5-6 পাশাপাশি টিপতে যায়, ভুল হতে পারে না? এখন এটার অপশনটা কি হবে ভুল হয়ে গেলে? না না না, হ্যাঁ এটা আপনি দুইভাবে করতে পারবেন। একটা হলো এই অ্যাকাউন্ট হিস্ট্রিতে গিয়ে এই যে এখানে চেঞ্জ করতে পারবেন। অ্যাকাউন্ট হিস্ট্রি কোনটা বুঝছেন? দেখাই, এই যে এটা আছে না, এই যে অ্যাকাউন্ট হিস্ট্রি, অ্যাকাউন্ট হিস্ট্রিতে যাবেন, গিয়ে এখানে যদি আপনি প্রেস করেন তাহলে দেখেন এখানে চেঞ্জ করার অপশন আসবে। আচ্ছা এটা আগেই দরকার ছিল। আচ্ছা এটা যদি ধরেন আমি ধরে নিচ্ছি এটা 210 হবে, সরি 210 হবে, হ্যাঁ। এখন যদি আপনি সেভ করেন, হয়েছে 210, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর একটা হচ্ছে ধরেন একটা হচ্ছে জার্নাল দিয়ে চেঞ্জ করতে পারবেন, ওপেনিং ব্যালেন্সের জার্নাল দিয়ে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? তো হ্যাঁ হ্যাঁ এটাই সহজ। তো আপনি নর্মালি হচ্ছে যদি আপনি এডিটে যান, এডিট থেকে এডিট করা যাবে না, এটা অ্যাকাউন্ট হিস্ট্রি থেকে। এখানে তো 250 ছিল, হ্যাঁ বুঝতে পারছি না, হ্যাঁ হ্যাঁ জার্নাল করলে যদি আপনি 250 দেন তাহলে তো এখানে অটোমেটিক 250 শো করবে, হ্যাঁ। তবে আপনাকে বলি এটা হচ্ছে কি, এই যে আপনি যে ওপেনিং ব্যালেন্সটা চেঞ্জ করতেছেন না, এটা শুধু ওপেনিং ব্যালেন্সটাই আপনি চেঞ্জ করবেন না, এটা হলো আমার সাজেশন। কিন্তু অন্যান্য ট্রানজ্যাকশনে কখনোই জার্নাল ছাড়া চেঞ্জ করবেন না, কারণ আপনি যখন এখান থেকে এডিট করবেন, কন্ট্যাক্ট লগে গেলে সে দেখতে পাবে যে আপনি এটা এডিট করছেন। আপনি একটা ব্যালেন্স কেন এডিট করলেন, এইটা কিন্তু অনেক বড় অফেন্স। অ্যান্ড ওপেনিং ব্যালেন্সটা করতে পারবেন, ওপেনিং ব্যালেন্সের আগে তো আর কিছু ছিল না, ঠিক আছে? যার কারণে আপনি ওপেনিং ব্যালেন্সটা এডিট করতে পারেন। বাট আপনি যেটা করবেন যখন অন্য কোথাও ভুল হবে, সেটা সবসময় চেষ্টা করবেন জার্নাল দিয়ে ঠিক করতে। কারণটা হলো যখনই আপনি কোনো ব্যালেন্স এডিট করতেছেন, আমরা যদি এটা খাতার মধ্যে ফ্লুইড দিয়ে মিশে আবার লিখি তাহলে এটা কি একটা করাপশন, কিন্তু এটা ক্লায়েন্ট কিন্তু মানবে না যে তুমি এটা এডিট কেন করছো। ও তখন ধরে নিবে যে আপনি কোনো না কোনো কোথাও না কোথাও একটা ঝামেলা পাকায় করছেন, ওকে? যার কারণে যেটাই প্রবলেম হোক, আরেকটা ব্যাপার ধরেন আপনি তো মানুষ, আপনি কাজ করতে গেলে আপনার ভুল হতেই পারে।
ভুল হলে এটা সাথে সাথে ক্লায়েন্টকে জানাবেন যে আমার এই জায়গায় আমি একটা মিস্টেক করে ফেলছি, এটা আমি এইভাবে ঠিক করতে চাচ্ছি। ও তখন এগ্রি করবে। কিন্তু আপনি যদি তাকে না জানায় কাজ করে ফেলেন এবং সে যদি পরে ধরতে পারে যে হ্যাঁ এটা আপনি না জানায় এইভাবে করতেছেন, তাহলে কিন্তু সমস্যা। ওকে, ওরা এরকম আপনি ভুল করবেন, ওরা এগুলো একদমই মাইন্ড করবে না, কিন্তু আপনি না জানায় কাজ করলে কঠিন মাইন্ড করে বসে। তাহলে আমরা চার্ট অফ অ্যাকাউন্ট দেখলাম একটা। আচ্ছা, ধরেন ডিপ্রিসিয়েশন না, ফিক্সড অ্যাসেট, ধরেন একটা দেখা এখান থেকে আচ্ছা, আমরা যাব এখন ট্রাভেল এক্সপেন্স। ট্রাভেল এক্সপেন্সে যে গেলে যদি যাই, তাহলে আমরা অ্যাকাউন্ট টাইপ কী দিব বলেন? আর যদি আমরা এখানে ডিটেল টাইপে যাই, দেখি কাছাকাছি কি আছে না, ট্রাভেল আছে, এই যে ট্রাভেল, হ্যাঁ হয়েছে ট্রাভেল এক্সপেন্স। আচ্ছা, আচ্ছা দাঁড়ান, ট্রাভেল এক্সপেন্স পরে। আচ্ছা দেখেন, প্রথমে আমরা কি করলাম, এক্সপেন্সে গেলাম, তারপর অফিস জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ঠিক আছে। আমরা চার্ট অফ অ্যাকাউন্টসের নাম দিলাম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এটা হচ্ছে একটা অ্যাকাউন্ট। ওকে, এটাকে আমরা সেভ অ্যান্ড ক্লোজ করি। তাহলে আমাদের এখানে দাঁড়াইলো কি, কি করছিলাম, অ্যাডমিনিস্ট্রেটিভটা না না, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দিছিলাম। অ্যাডভার্টাইজিং, না এখানে তো নেম অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। ওকে, এক্সপেন্সের আন্ডারে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এটা অ্যাড হয়েছে আমাদের। আচ্ছা, এখন যদি আমরা নিউ করি, হ্যাঁ সেটাই করতেছি। এটা হচ্ছে এক্সপেন্স, সেম অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কই গেল, এই যে অফিস জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এর আন্ডারে আমরা দিব হচ্ছে ট্রাভেল এক্সপেন্স। এখন ধরেন এই যে ইন সাব অ্যাকাউন্ট, এইখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে কী হবে, আমার সবগুলো চার্ট অফ অ্যাকাউন্ট দেখাবে, ঠিক আছে। এখন আমি যাব অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, একটু আগে যেটা অ্যাড করছি আমরা, এই যে এটা যদি সিলেক্ট করি, তাহলে কি দাঁড়াইলো হচ্ছে আমার মূল অ্যাকাউন্ট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, তার আন্ডারে ইন সাব অ্যাকাউন্ট, এই অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের আন্ডারে যাবে হচ্ছে ট্রাভেল এক্সপেন্স। ট্রাভেল এক্সপেন্স ইটস সেলফ, হ্যাঁ ট্রাভেল এক্সপেন্স ইটস সেলফ এজ এ চার্ট অফ অ্যাকাউন্ট, বাট ট্রাভেল এক্সপেন্সে আপনি যা যা খরচ করবেন, এইটা যা হিট করবে হচ্ছে মূল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে। মানে কুইকবুকে কোনো গ্রুপ ক্রিয়েট করা যায় না, সব লেজার দিয়ে লেজারের আন্ডারে লেজার করতে হয়। লেজার আন্ডারে লেজার, তার মানে আমি ইচ্ছা করলে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের জন্য ভাউচার করতে পারবো, সেটা লেজার ওপেন। হ্যাঁ হ্যাঁ শিওর, তখন কি হবে? হ্যাঁ হ্যাঁ, এই অপশনটা কি ম্যান্ডেটরি? এটা না 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 ম্যান্ডেটরি না, আপনি সবগুলোকেই আলাদা রাখতে পারেন, বাট আপনি চাচ্ছেন যে ট্রাভেল এক্সপেন্স থেকে শুরু করে কয়েকটা খরচ আমি এই অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের আন্ডারে রাখবো, তাহলে আপনি ইন সাব অ্যাকাউন্ট দিলে এটার আন্ডারে এটা চলে যাবে। মার্কেটিং
অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকাউন্ট টাইপ। অ্যাকাউন্ট টাইপ কি? খরচ। খরচের মধ্যে ডিটেল টাইপে কি আছে? অফিস জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এটা হচ্ছে ডিটেল টাইপ। আর নাম কি ছিল আগেরটা? অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, একই জিনিস। এখন এই অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দ্বারা আমি ধরো তিনটা মানে সাব অ্যাকাউন্ট রাখবো। এই তিনটা সাব অ্যাকাউন্টের একটা হচ্ছে ট্রাভেল এক্সপেন্স। আমি যদি এখানে ইন সাব অ্যাকাউন্ট দিয়ে ইন সাব অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্টের সাব অ্যাকাউন্ট এটা হবে, তাহলে যদি আমি এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যদি আমি সিলেক্ট করে দিই, তাহলে এই ট্রাভেল এক্সপেন্সটা চলে যাবে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের আন্ডারে। রাইট। তখন ধরেন আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ আন্ডারে আপনি 3টা চার্ট অফ অ্যাকাউন্ট দিচ্ছেন, ওইটা টোটাল চলে যাবে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের আন্ডারে। প্লাস অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের আন্ডারে যদি আপনি অন্য কোনো ট্রানজ্যাকশন করেন ইটসেলফ, ওটার জন্য আলাদা করে করেন, সেটাও যখন জমা হবে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, আগে খুলে আসতে হবে। মানে যদি আপনার এখানে দেখেন, এখানে যখন আপনি ক্লিক করবেন, এখানে আপনার আগের চার্ট অফ অ্যাকাউন্টগুলো দেখাবে, ঠিক আছে? এখন আপনি যদি চার্ট অফ অ্যাকাউন্ট আগে না খোলেন, তাহলে তো এখানে ওটা পাবেন না। বুঝছেন? এক্সিস্টিং চার্ট অফ অ্যাকাউন্টকেই সিলেক্ট করতে হবে এখানে। সবাইকে বুঝতে পারছেন? না পারলে বলেন, আবার বলবো, কোনো অসুবিধা নেই। তাহলে আমি বলতে সেটা হলো মাদার কোম্পানি এর মধ্যে আসলে ট্রাভেল হলো, তারপরে মনে করেন এন্টারটেইনমেন্ট, এগুলো কিছু ধরেন ট্রাভেল এক্সপেন্স, এন্টারটেইনমেন্ট এক্সপেন্স, ফুড এক্সপেন্স, কথার কথা এই তিনটা আমি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের আন্ডারে নিয়ে আসবো। ট্যুরিজমের হোটেল আসলে হোটেল বলতে আসলে এটার ব্যাপারটা হচ্ছে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের আন্ডারে কী কী রাখতে চান, এটা তো সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরে। ধরেন আপনি ট্রাভেল এক্সপেন্স না, ধরেন আপনি আর কি খরচ আছে অ্যাডমিনিস্ট্রেটিভ আন্ডারে, ধরেন স্টেশনারি খরচ। স্টেশনারি খরচটা আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের আন্ডারে রাখতে চান, তাহলে স্টেশনারি নামে আপনি একটা চার্ট অফ অ্যাকাউন্ট খুলে যখন আপনি হ্যাঁ ইন সাব অ্যাকাউন্ট দিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ দিবেন, তখন কিন্তু এটা ওটার আন্ডারে চলে যাবে। এই পর্যন্ত ক্লিয়ার তো সবাই? তাহলে আমি অ্যাডমিনিস্ট্রেটর এক্সপেন্সে কয়টা থাকলো ওটা বুঝবো কিভাবে? দেখা যাবে না? না, এটা কিন্তু ওই যে যেমন ধরেন যে একটা মূল অ্যাকাউন্ট নিচে 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 এইভাবে হবে না, এইভাবে দেখা যাবে না। এটার জন্য আমাদের একটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে যখন আমরা নাম্বার দিব, নাম্বারগুলো যখন আমরা পাশাপাশি দিব, তখন কিন্তু ওই নাম্বারগুলো একটার পর একটা থাকবে। ওকে, আমি বলছি কি, এটা একটা অপশন, আপনি এটা রাখতেও পারেন নাও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, মানে ইন সাব অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে, সেটা কি এটা দেখালাম আপনাদেরকে। হ্যাঁ 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 হ্যাঁ, 7 ক্লোজ দিলাম। আচ্ছা, এখন আমরা যদি একটু ইয়াটা দেখি, ওটা কি যেন অ্যাড করছিলাম, ট্রাভেল এক্সপেন্স না? হ্যাঁ, আনা যায়। সার্চ অপশনটা হয়ে গেল এই যে এখানে। মানে আমি ওইভাবে গেলাম কেন, যখন আমি এইভাবে ট্রাভেল লিখবো, তখন শুধু এই দূরে দেখাবে, বাকিরা একটু কনফিউজ হতে পারে, এই জন্য আমি নিচে গেলাম। আচ্ছা, ট্রাভেল এক্সপেন্স দেখেন। ও আচ্ছা, ট্রাভেল এক্সপেন্স এখানে আগে থেকে একটা ছিল, ট্রাভেলিং এক্সপেন্স নামে ছিল, এটা ডিফল্ট, ঠিক আছে? বাট আমরা এটা করলাম কি, ট্রাভেল এক্সপেন্স, এই দেখেন এটা ছিল আপনার মূল অ্যাকাউন্ট টাইপ ছিল এক্সপেন্স, আর ডিটেল টাইপ হচ্ছে অফিস জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ। আচ্ছা, এটা কিন্তু ওই যে আমরা যে ইয়ার আন্ডারে রাখছি, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের আন্ডারে রাখছি, এটা কিন্তু এখানে শো করবে না। এটা আমাদের বোঝার উপায় হচ্ছে আমরা নাম্বারিং করব, নাম্বারটা পাশাপাশি দেবো, তাহলে পাশাপাশি শো করবে। বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা কি করলাম আজকে বলেন। আচ্ছা, এখন আপনাদেরকে একটা জিনিস বলি, ধরেন আপনার এমন একটা কোম্পানির কাজ পাইলেন যেটার চার্ট অফ অ্যাকাউন্ট আছে 200, চার্ট অফ অ্যাকাউন্ট 2 লাখ হইতে পারে, কোনো অসুবিধা নেই, 200 চার্ট অফ অ্যাকাউন্ট আছে। এখন 200 চার্ট অফ অ্যাকাউন্ট কি আপনি একটা করে হয়ে এন্ট্রি দিতে অনেক সময় লাগবে না? যদি সে আপনাকে এক্সেল ফাইল দিয়ে দেয় যে আমার এই চার্ট অফ অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা, এই ডিটেলটা আপনি সাজায় ইম্পোর্টও করতে পারবেন। এই জন্য নিউ এর পাশে দেখেন ড্রপ ডাউন একটা আছে, এটাখানে যদি আপনি ইম্পোর্ট দেন,
ইম্পোর্ট দিলে এরকম একটা অপশন আসবে। হ্যাঁ, এখানে বলছে কি ডাউনলোড এ স্যাম্পল ফাইল, এই ব্লু বাটনটাতে ক্লিক করলে এখানে দেখেন একটা স্যাম্পল ফাইল আমাদের ডাউনলোড হয়েছে। এটা হচ্ছে স্যাম্পল ফাইল, মানে হচ্ছে আপনাকে এই ফরম্যাটে ইনফরমেশন দিয়ে তবেই আপনাকে আপলোড করতে হবে। আপনি এই ফরম্যাটের বাইরে গেলে ইনফরমেশন নেবে না। তার মানে কি, এই যে 1 নাম্বার রোতে যে হেডিংটা আছে, কি কি আছে দেখেন, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট টাইপ, ডিটেল টাইপ, এই কটা হচ্ছে মূল আপনার কি বলে ইনফরমেশন। এই ইনফরমেশনগুলো আপনাকে থাকতেই হবে, তাহলে আমার এগুলো তো আমার সাথে নাও মিলতে পারে, তাই না? আমি এগুলো ডিলিট করে দেব। ধরেন আপনি যে কাজ করতেছেন সেখানে ধরেন অ্যাকাউন্ট নাম্বার নাই, তার জন্য যে আপনি এটা ডিলিট করে দিবেন, এটা কিন্তু ডিলিট করা যাবে না। এই ফরম্যাট, ধরেন আপনার অ্যাকাউন্ট নাম্বার নাই, আপনি অ্যাকাউন্ট নাম্বার দিলেন না, কিন্তু এই ঘর এখানে থাকতে হবে। ওকে, কারণ কি, এখানে ধরেন আমরা যে বক্সে যে যা যা লিখলাম সেটাই এখানে এক্সেলের কলাম আকারে আছে। আপনি যদি একটা ফলায় দেন তাহলে ওটা এক ঘর আগে আসবে, মানে আপনার এই অ্যাকাউন্ট নেম চলে যাবে অ্যাকাউন্ট নাম্বারের ঘরে। ঠিক আছে, তো যার কারণে আমরা ফরম্যাটটা ওখান থেকে নামাবো স্যাম্পল ফাইলটা, কিন্তু এই হেডিংটা একদম হুবহু যা আছে তাই রাখবো। এখন দেখি, আমাদের কাছে তো একটা চার্ট অফ অ্যাকাউন্টের লিস্ট থাকার কথা। দেখেন আমাদের কাছে একটা চার্ট অফ অ্যাকাউন্টের লিস্ট আছে। হ্যাঁ, এখানে কি আছে, অ্যাকাউন্ট টাইপ না, এখানে কিন্তু ওই সিরিয়াল মেনটেন করা নাই। ওখানে সেকেন্ড আছে কি অ্যাকাউন্ট নেম, তারপর আছে টাইপ, তারপর আছে ডিটেল টাইপ। মানে হচ্ছে ক্লায়েন্ট আপনাকে তার মতো করে পাঠিয়ে দিছে ইচ্ছা মতো, কিন্তু আপনার এইটা যদি আপনি আপলোড করতে চান এটা কিন্তু হবে না। ধরেন আমার এখানে নাম্বার আছে, ধরেন ক্লায়েন্ট আপনাকে নাম্বার দেয় নাই, মনে করেন নাম্বার দেয়নি, তাহলে এই নাম্বারের ঘরটা ফাঁকা থাকবে। এখন আপনাকে আমি বলি, এটা হচ্ছে আমাদের কি ফরম্যাটটা যেটা আমরা ডাউনলোড করছি। এই ফরম্যাটটাতে ফার্স্ট আছে অ্যাকাউন্ট নাম্বার, ক্লায়েন্ট আমাদের কি হয়েছে অ্যাকাউন্ট নাম্বার দেয়নি, এটা ফাঁকা। দ্বিতীয় হচ্ছে অ্যাকাউন্ট নেম, ক্লায়েন্ট আমাদেরকে অ্যাকাউন্ট নেম দিচ্ছে, এই যে এটা হচ্ছে অ্যাকাউন্ট নেম, রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স, ও সরি, এই যে এটা হচ্ছে অ্যাকাউন্ট নেম। হ্যাঁ হ্যাঁ, এইটা আনবো আমরা সেকেন্ডে, এই যে অ্যাকাউন্ট নেমের জায়গায় অ্যাকাউন্ট নেম বসাই দেব। ঠিক আছে, এরপরে আমাদেরকে কি দিচ্ছে, ধরেন অ্যাকাউন্ট টাইপটা বসাই। অ্যাকাউন্ট টাইপ কি, সবগুলো হচ্ছে এক্সপেন্স, তাই না? এই যে টাইপটা কোথায় আছে, এখানে দিলাম। এরপর দিচ্ছি ডিটেল টাইপ। এই ডিটেল টাইপটাকে যদি আমি এখানে বসাই, ডিটেল টাইপের এখানে ডিটেল টাইপ না। আচ্ছা, অ্যাকাউন্ট নাম্বার আমরা দেইনি কেন, আমরা ধরে নিয়েছি ক্লায়েন্ট আমাদেরকে অ্যাকাউন্ট নাম্বার দেয়নি, আমরা যে ওই চার্ট অফ অ্যাকাউন্টের নাম্বার ওটা আমাদেরকে দেয়নি। তাহলে এটা ফাঁকা রেখে, এটা কিন্তু নাই জন্য ডিলিট করবো না, এটা থাকবে ফাঁকা রেখে। বাকি তিনটা আমরা এখানে বসাইছি, বসায় এটা আমরা সেভ করব। সেভ হয়েছে, এটা কোথায়, ও না, এটা তো এটা ডেস্কটপে নিচ্ছি না, ডাউনলোডে আছে, দাঁড়ান। এই যে এটা, ঠিক আছে। এখন তাহলে এইটা আমরা এখন আপলোড করব। এটা আপলোড করব কোথায়, এই যে ব্রাউজ করব। আমরা কোথায় গেছি, চার্ট অফ অ্যাকাউন্ট থেকে ড্রপ ডাউনে গিয়ে ইম্পোর্টে গেছি। ইম্পোর্টে গিয়ে আমরা এই ডাউনলোডে স্যাম্পল ফাইলে এটা স্যাম্পল ফাইলটা ডাউনলোড করছি, করে আমাদের কাছে যে ডাটা ছিল সেই ডাটাটা ওই স্যাম্পল ফাইল অনুযায়ী আমরা বসাইছি। বসানোর পর আমরা এই যে এখন ব্রাউজ করবো, এটা কোথায় আছে, ডাউনলোডে আছে না, ডাউনলোডে এই যে এটা যদি আমরা ওপেন করি তাহলে তো দেখেন এখানে ফাইলটা অ্যাড হয়েছে। এই যে নিচে আমরা নেক্সট করব,
নেক্সট করার পর প্রথমে ছিল কি আপলোড করলাম, এরপর হচ্ছে ম্যাপ ডাটা বলতে এখানে কি বোঝাচ্ছে দেখেন, আপনার ডিটেল টাইপের ঘরে ডিটেল টাইপ আছে, আমরা যে ফরম্যাটটা বসেছি ডিটেল টাইপের ঘরে ডিটেল টাইপ আছে, এখানে টিক চলে আসছে। অ্যাকাউন্ট নেমের ঘরে অ্যাকাউন্ট নেম আছে, অ্যাকাউন্ট নাম্বারের ঘরে দেখাচ্ছে কি নো ম্যাচ, কারণ কি আমরা অ্যাকাউন্ট নাম্বারটা দিইনি। ওকে, এরপর টাইপের ঘরে টাইপ আছে। ওকে, এরপর আমরা নেক্সট করে দিব। এখন দেখেন এখানে দুইটাকে আপনার লাল কালি দেখাচ্ছে, তাই না? আমরা যে কটা ইম্পোর্ট করতে গেছি, এই ইম্পোর্ট করতে গেছি আমরা অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট টাইপ, ডিটেল টাইপে এখানে দুইটা লাল কালি দেখাচ্ছে। এটার কারণটা কি বলেন তো, কি হতে পারে? ভুল হয়েছে কিছু। ওদের নাম্বার দিয়ে দেবে এক্সট্রা গেছে। হ্যাঁ, এখানে কোনো ভুল হয়েছে এই জন্য এটা টাইপটা ঠিক দেয় অথবা এই সেম নামে এরকম আরেকটা আছে। হয়তো যে কোনো ভুল হয়েছে। রাইট। এটা হচ্ছে কি আমাদের যে প্রিলোডেড যেগুলো ছিল না, এই প্রিলোডেডের মধ্যে এই এক্সপেন্সের আন্ডারে ট্রাভেল এক্সপেন্স জেনারেল, এটা তো আমরা একটু আগেই ক্রিয়েট করলাম। হ্যাঁ, আর এই যে এইটা ঠিক আছে, এই দুইটা অলরেডি ওখানে এক্সিস্ট, অলরেডি যে ডিফল্টগুলো আছে তার মধ্যে অলরেডি আসছে। দেখেন আমরা যদি ইম্পোর্ট করি এই দুইটা ছাড়া বাকিগুলো ইম্পোর্ট হবে। হ্যাঁ, সব নিয়ে নিচ্ছে। এই যে এটা তো সাবলেজার হিসেবে আমাদের ক্রিয়েট করছি সাবলেজার হিসেবে। এই জন্য রাইট, নিচ্ছে। সাবলেজার হিসেবে এই জন্য তো নিতে পারে। সেই ইন্ডিভিজুয়াল একটা লেজার আছে, এটা এটা লিংক করছে। নর্মালি এটা নেওয়ার কথা না। আচ্ছা যাই হোক, হয়তো বা আমাদের কোথাও স্পেস বা কোথাও একটাতে মানে অ্যাকুরেটলি মিলে নাই ডিটেল ইয়াতে অ্যাকাউন্ট টাইপে, যার কারণে নিয়েছে। নর্মালি এটা নেওয়ার কথা না। আচ্ছা এনিওয়ে, তাহলে আমরা ইম্পোর্ট করতে পারবো কিভাবে, এটা কি আমরা বুঝতে পারলাম? ইম্পোর্টে কি ইনকাম এক্সপেন্স সব একসঙ্গে মিক্স করে দিলে হবে না আলাদা? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনার অ্যাকাউন্ট টাইপের ঘরে অ্যাকাউন্ট টাইপ, ডিটেল টাইপের ঘরে ডিটেল টাইপ থাকতে হবে, ফরম্যাটটা ঠিক থাকলে হবে। ফর্মেট ঠিক থাকতে হবে। আপনি এক্সপেন্স যা দেন, ইনকাম এক্সপেন্স সব দেন, সব কিছুর জায়গায় যাবে, শুধু আপনার ওই জিনিসটা ঠিক রাখতে হবে। স্যার যেটা একটু আগে দেখালো যে মিসম্যাচ রেড কালার, ওটা কি কোনো প্রবলেম হলো না? না না না, ওরা আপনার নিয়ে নিচ্ছে, নিয়ে নিলে কোনো সমস্যা নেই। যদি না নিত তাহলে প্রবলেম হতো, তখন আমরা চেঞ্জ করে দিতাম নামটা। ইমেল করে দেবো। ওকে, আচ্ছা তাহলে আমরা আজকে পর্যন্ত কি কি শিখলাম? শিখলাম হচ্ছে না এক্সপেন্স না, শিখলাম হচ্ছে শুরুতে শিখলাম আমরা অ্যাকাউন্ট করা, কোম্পানি সেট আপ করা, কোম্পানি সেটিংস। আমি আজকে যে ভিডিওটা দিছি, সবাই যারা আজকে নতুন আসছেন, হ্যাঁ আপনারা কোম্পানি সেটিংসের যে ভিডিওটা, এটা একটু ভালো করে দেখেন। এই ভিডিওটার মধ্যে কিন্তু আপনার চার্ট অফ অ্যাকাউন্ট থেকে শুরু সবই দেওয়া আছে। 2 ঘন্টার একটা ক্লাসের ভিডিও আছে, আজকের যে ক্লাস নিছি এরকম 2 ঘন্টার একটা ক্লাসের ভিডিও আছে। কাইন্ডলি এটা একটু দেখেন, দেখার পর না বুঝলে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি এই সপ্তাহে দরকার বলে আরেকটা ক্লাস আপনাদের নিয়ে নেবো সেটিংসের উপরে। সেটিংস কোন জিনিসটা, ওই যে আমরা যে নাম্বারটা কীভাবে শো করবো, এটা দেখাইলাম যে নাম্বার অ্যাড করে মানে ওপেন করে টিক দিয়ে দিতে হবে নাম্বারটা শো করার জন্য, এরকম কিছু ব্যাপার আছে। তো এই জিনিসগুলো আপনারা একটু দেখবেন। প্লাস আজকের ভিডিওটা আমি দেখি কতক্ষণ পরে দেওয়া যায়, আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ আজকে দিয়ে দেবো, আজকে দিয়ে দেবো, আজকে দিয়ে দিব। ওই ভিডিওটাই এটা। হ্যাঁ যেটা আগে দিয়েছেন ওটারই তো, মানে আজকের লাইভ। আজকের লাইভ জি। ওকে, তো এইটা করার পর আমরা করলাম কি, আমরা ট্যাক্স অ্যাড করলাম, ট্যাক্স অ্যাড করলাম এবং চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করলাম। এখনও আমাদের কাস্টমার সাপ্লায়ার প্রোডাক্ট সার্ভিস বাকি আছে। ওকে, আমরা নেক্সট ক্লাসে কাস্টমার সাপ্লায়ার প্রোডাক্ট সার্ভিস অ্যাড করব। তাহলে আমাদের যেগুলো ডাটা যেগুলো দরকার সেগুলো সব আমাদের অ্যাড করা হয়ে যাবে। এরপরে আমরা কি করব, এরপরে আমরা ট্রানজ্যাকশনে চলে যাব সরাসরি। কাস্টমারের ক্ষেত্রে কী ট্রানজ্যাকশন করব, সাপ্লায়ারের ক্ষেত্রে কী ট্রানজ্যাকশন করব, ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে রিকনসিলেশন করব, এগুলো আমরা আগামী 2-3টা ক্লাসের মধ্যেই করে ফেলব। ঠিক আছে, তো আজকের ক্লাস শেষ এখানেই। আমি দেখি এখান থেকে ভিডিওটা আপনাদেরকে দেওয়া যায় কিনা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।